চায়ের পাতিল থেকে গরম ফোটানো চাটা সিয়াম ভাই যখন আমার হাতের ওপরে ঢেলে দিল, আমার মনে হলো আমার চারিদিক যেন অন্ধকার হয়ে আসছে, এত জ্বালা করছে। যখন আমি চিৎকার দিতে যাব, তখন সিয়াম ভাই আমার মুখটা চেপে ধরলেন। ব্যথায় আর ছোটার জন্য আমি ছটফট করছি। তখন সেই হাতেই সিয়াম ভাই হলুদের গুঁড়া আর লবণ ডলতে লাগলেন। হাতে কি পরিমাণে জ্বলছে! আমি চিৎকার দিয়েও কান্না করতে পারছি না। এসব সহ্য করতে না পেরে যখন জ্ঞান হারালাম, তখন সিয়াম ভাই আমাকে কোলে তুলে নিয়ে আমার রুমের মধ্যে রেখে টেবিল থেকে পানির জগ নিয়ে বাহির থেকে দরজাটা আটকে বেরিয়ে গেলেন, যাতে করে আমার জ্ঞান আসলেও আমি হাত ধুতে না পারি। সিয়াম, জগ নিয়ে কোথায় যাচ্ছ? আর সাইকে দেখছি না কেন? পানি নেই আমার ঘরে, আয়ানা। আমি পানি আনতেই যাচ্ছি, আর দেখো তোমার সাইয়ু কোথায় চলে গেছে কে জানে। আয়ানা যে আমার কথা বিশ্বাস করলো কিনা তা তার চেহারা দেখে বোঝা যাচ্ছে না। সিয়াম আয়ানাকে তার সাথে করে নিয়ে তার মায়ের রুমে গেল। ফুপির রুমে কেন যাচ্ছি আমরা সিয়াম? আম্মু বলেছে যেতে, গল্প শোনাবে আজ আমাদের। সিয়াম আয়ানাকে নিয়ে ওর মায়ের ঘরের দিকে চলে গেল, যাতে করে সায়ারার খোঁজ না নিতে পারে। ওইদিকে সায়ারার জ্ঞান ফিরল। হাতের মধ্যে কেউ যেন আগুন লাগিয়ে দিয়েছে, এমন জ্বালা করছে তার হাতে। রুমের মধ্যে পানি খুঁজতে লাগলো সে, কিন্তু পানি পেল না। কিভাবে পাবে? সিয়াম যে পানি নিয়ে চলে গেছে। সায়ারার রুমে অ্যাটাচড বাথরুমও নাই। অবশেষে সে তার কলেজের ব্যাগের মধ্য থেকে বোতলের পানিটা পেল। হাত ধুতে গিয়ে পানি লাগলেই আরো জ্বলে উঠছে। বাম হাতের ওপরের পিঠের চামড়াটা যেন একেবারে ঝলসে গেছে। নিজের এই করুণ পরিস্থিতি দেখে আজ নিজের ওপরেই কান্না পাচ্ছে তার। অনেক যন্ত্রণা হচ্ছে তার। ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে সে ওখানেই শুয়ে পড়ল আর সকালের কথাটা মনে করতে লাগলো। সকালে মাছটা একটু পুড়ে যাওয়ায় খালা আমার চুলের মুঠি ধরে ঘুরিয়ে কড়াইয়ের ওপর থেকে গরম খুন্তিটা নিয়ে আমার পিঠে চেপে ধরে। পিঠ আমার জ্বলে যাচ্ছে, কিছু বলতেও পারছি না। বললেই ওনার অত্যাচার আরো বেড়ে যাবে। কান্নামাখা কণ্ঠে বলে সায়রা, আমাকে ছেড়ে দিন খালা, আমার ভুল হয়ে গেছে, আর এমন হবে না। ভুল কিভাবে হয়? মন কয় থাকে তোর? আজকে তোর ভাই আসবে, জানিস না তুই ওর প্রিয় মাছটা কিভাবে পড়ে গেল? খালার ঝাঁঝালো কণ্ঠে কেঁপে উঠি আমি। আজ খালার একমাত্র ছেলে সিয়াম আসবে ঢাকা থেকে। এই লোক আসা মানেই আমার উপরে দ্বিগুণ অত্যাচার বাড়বে। সিয়াম ভাইয়া কেন জানি না আমাকে পছন্দ করে না। আমি ইচ্ছে করে এমন করি নাই খালা, আসলে আমি একটু অন্যমনস্ক হওয়াতেই এমন হয়েছে, আর হবে না। অন্যমনস্ক কেন হবি তুই? মন কোন নাগরের কাছে রেখে আসছিস? খালার মুখের ভাষা ভয়ঙ্কর বিশ্রী, কেউ বলতে পারবে না। খালা শুধু আমার বেলায়ই এমন করে। আমাকে রেখে আমার মা নাকি খালুর সাথে পালিয়েছে, আর সেই থেকেই আজ অবধি খালার সব ক্ষোভের শিকার আমি। উত্তর না দিয়ে নিজের মতো করে কাজ করছি। খালা এবার নিজের গালাগাল করতে করতেই বেরিয়ে গেলেন। আমি নিজের করুণ অবস্থা দেখে হাসছি। আমাকে একজন কথা দিয়েছিল, আমার সব কষ্টের ভাগ তিনি নেবেন। আজ কোথায় সে? মানুষ বড়ই বিচিত্র। কেউ কি পারে কারোর কথা রাখতে? উনি হয়তো এত বছরে আমাকে ভুলেই গেছে, আর আমার দেওয়া কথা মনে রাখবে? ছোটবেলায় বলা কথাগুলোকে ঘিরে আমি এখনো দিবার স্বপ্ন দেখি। নিজের ওপরেই তাচ্ছিল্য হাসি দেই। দুপুর গড়িয়ে বিকাল হলো। সিয়াম ভাই হয়তো এসেছেন। খালা দৌড়ে বেরিয়ে গেলেন ছেলেকে দেখতে, আর আমি ধীরে ধীরে তার পিছে পিছে গেলাম। খালাকে দেখে সিয়াম ভাই জড়িয়ে ধরলো। এতগুলো দিন পরে ছেলেকে পেয়ে কান্না করে দিলেন খালা। আরে মা, এত কান্না করো না তো, তোমাকে অনেক পচা দেখাবে জানো। চুপচাপ জানো, তোমার জন্য আমি একটা সারপ্রাইজ নিয়ে আসছি। সিয়াম ভাইকে অনেক খুশি দেখাচ্ছে, এত খুশি আগে কখনো দেখি নাই। কি সারপ্রাইজ বাবা? এতদিন পরে তোকে দেখলাম, একটু কান্না করতেও দিবি না? সিয়াম ভাই খালার কথা শুনে মুচকি হেসে গাড়ি থেকে আরেকজনের হাত ধরে বের করে আনলেন। গাড়ি থেকে জিন্স পরা আর হাফ কুর্তি পরা এক অপরূপ সুন্দরী মেয়ে নেমে এলেন। খালা খুব অদ্ভুতভাবে তাকিয়ে আছে মেয়েটির দিকে, আর মেয়েটিও
খালার দিকে তাকিয়ে হাসছে। কেমন আছো ফুপি তুমি? আলহামদুলিল্লাহ। আয়ানা মামুনি, তুই কত বড় হয়ে গেছিস, চেনাই যাচ্ছে না তোকে। তুই আসবি, সিয়াম আমাকে বলে নাই। বাড়ির বাকি সবাই কেমন আছে? আরে, আবার কান্না করতেছো কেন তুমি ফুপি? আমি আসছি না, দেখবা এইবার সবাই চলে আসবে। দেখো, সব ঠিক হয়ে যাবে। আমাকে এখানেই কি দাঁড় করিয়ে রাখবে? খালামণি এবার চোখের পানি হাত দিয়ে মুছে তাদেরকে বাড়ির ভেতরে যেতে বলল। আমি চিনতেই পারছি না উনি কে, অথচ খালাকে ফুপি বলে ডাকছে। সিয়াম ভাই আমার দিকে তাকিয়ে হন হন করে ভেতরে চলে গেল। আমার চেহারা দেখলেই নাকি তার আমার মায়ের করা কথা মনে পড়ে যায়, আমার মায়ের উপরে রাগ হয়ে যায়। মেয়েটি এবার আমাকে দেখে আমার কাছে এগিয়ে আসে। সায়ারা, তোমার নাম? অ্যাম আই রাইট? হ্যাঁ, আমার নাম সায়ারা। আপনি কিভাবে জানলেন? আমি তোমার মামাতো বোন আয়ানা। আমার কথা কি তোমার মনে নাই সায়ারা? সরি আপু, মনে ছিল, কিন্তু এতগুলো বছর পর দেখে কি চেনা যায়? আর সেই কোন ছোটবেলায় দেখেছি, তাও স্পষ্ট মনে নাই আমার। থাক, সমস্যা নেই, এখন আমি আসছি, সব মনে করিয়ে দিব। চলো এবার। আয়ানা আপুর ব্যবহার খুব অমায়িক। এই বাড়িতে আজ অনেক দিন পরে আমার সাথে ভালো ব্যবহার করলো কেউ। খুশি মনে আমি আপুর সাথে ভেতরে গেলাম। আপু ফ্রেশ হয়ে আসার পর অনেক গল্প করলাম তার সাথে। রাত তখন 8টা বাজে। আপু গেল তার রুমে দরকারি কাজে, আর আমাকে সিয়াম ভাই পাঠালো রান্নাঘরে চা বানাতে। আমি চা বানানোর প্রায় শেষের দিকে, পাতিলে চা বলকাচ্ছে, আর তখনই রান্নাঘরে প্রবেশ করে সিয়াম ভাই। বর্তমানে আমি শুয়ে আছি আর আমার চারপাশ অন্ধকার রুমে, আলো নেই। আমার মনে হচ্ছে এত যন্ত্রণা না দিয়ে আল্লাহ আমাকে নিয়ে যাচ্ছে না কেন। ছটফট করছি আমি হাতের যন্ত্রণায়। আমার রুমের দরজা খোলার আওয়াজ আমি পেলাম। তাকিয়ে দেখি আয়ানা আপু রুমের লাইটটা জ্বালালো। আমাকে মেঝেতে পড়ে থাকতে দেখে ছুটে আমার কাছে এলেন, এসে আমাকে ডাকছে। আমি আধ চোখ খুলে রাখতে পারলাম না। আয়ানা আপু আমার হাতের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। কি বুঝলেন জানি না। ফুপি, সিয়াম, কোথায় তোমরা? তাড়াতাড়ি আসো। আয়ানার চিৎকারে ফুপি আর সিয়াম দৌড়ে আসলেন। আয়ানাকে এই ঘরে দেখে ফুপি অবাক হলেও সিয়াম ভাই ঘাবড়ে যাচ্ছে। কি হয়েছে? ও এভাবে শুয়ে আছে কেন? ও এখানে শুয়ে না ফুপি, ও জ্ঞান হারিয়ে পড়ে আছে। ওকে হসপিটালে নিতে হবে। হাতটা দেখো তুমি। ফুপি হাতটা দেখে আঁতকে উঠলো আর সিয়ামের দিকে তাকালো। তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে। সিয়াম, সায়রাকে কোলে নে তাড়াতাড়ি, আর ওকে হসপিটালে নিয়ে যা। সিয়াম, তুমি গাড়িতে গিয়ে বসো, আমি আমার ফোনটা নিয়ে আসছি। সিয়ামের অনিচ্ছা হওয়া সত্ত্বেও আয়ানার কথাই নিয়ে যাচ্ছে। আয়ানা ঘরে গিয়ে কাউকে কল দিয়ে সব খুলে বলে। তুমি তাড়াতাড়ি চলে আসো ভাই, দেখে যাও এখানে কি হচ্ছে। চোখ যখন আমার খুলল, নিজেকে হাসপাতালের বিছানায় দেখে খুব অবাক হলাম আমি। আমাকে তো হসপিটালে আনার লোক খালা বা সিয়াম ভাই না। আমার জ্ঞান ফিরতে দেখে চটজলদি সিয়াম ভাই এগিয়ে আসলেন আমার দিকে। নিজের মুখের গাম্ভীর্য ধরে রেখেই বলেন, আয়ানা, অথবা কেউ জিজ্ঞেস করলে হাতের ক্ষতর ব্যাপারে যাতে ভুলেও আমার নাম যেন না আসে, মাথায় রাখবি। আমার নাম নেওয়া মাত্রই তোর কি হবে। চিন্তা করেন না, আমি না বললেও একদিন সবাই জানবে ওপরে আল্লাহ আছেন। আমি অবাক হয়ে যাই, এত অন্যায়ের পরেও তার মধ্যে কোনো অনুশোচনার বিন্দু মাত্র চিহ্ন দেখা যাচ্ছে না। তাই ওনার কথা আমার কাছে তাচ্ছিল্যপূর্ণ লাগলো। আমার উত্তর শুনে সে আবার দৌড়ে চলে গেল। আয়না আপুকে দেখলাম ওয়াশরুম থেকে বের হতে। আমার হাত ব্যান্ডেজ করা, আরেক হাতে ক্যানোলা স্যালাইন চলছে। সিয়াম, তুমি এবার বাসায় যেতে পারো, সায়ুকে আজ ছাড়বে না, এখানে আমার থাকা লাগবে। আশ্চর্য, আয়ানা কাল সারাদিন এত জার্নি করে আসলে এক ফোঁটাও রেস্ট নিতে পারলা না। ওই সারা রাত এই মেয়েটার সেবা যত্ন করবা? আমার তো মনে হচ্ছে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বা। তখন আমি মামাকে কি জবাব দিব? আমার বাবা, আমি বুঝে নেব। আমার অসুস্থ লাগছে না, মেয়েটাকে তো আর একা ফেলে রেখে যেতে পারি না।
তোমার যা ইচ্ছা করো। সিয়াম ভাই রাগ করে কেবিন থেকে বের হয়ে চলে গেলেন। আয়ানা আপুকে দেখলাম যাওয়ার পানে তাকিয়ে হালকা হাসলো। আজ প্রথম আমি আমার জন্য কাউকে ভাবতে দেখলাম, আমার জন্য চিন্তা করতে দেখলাম। আনন্দে চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। কেউ তো আমার যত্ন করতে পারে, ভালোবাসতে পারে, এই কথাটা বিশ্বাস হচ্ছে না। আমাকে কান্না করতে দেখে আয়ানা আপু বিচলিত হয়ে পড়লেন। কি হয়েছে সায়ু পাখি, তুমি কান্না করছো কেন? কোথায় ব্যথা পেয়েছো? কষ্ট হচ্ছে? ডাক্তারকে ডাকবো? না আপু, অনেকদিন পর কেউ এইভাবে আমার যত্ন নিল, আমার কথা ভাবলো, তা দেখে আমার কান্না চলে আসছে। দূর পাগলি, এভাবে কান্না করে না। পপি বা সিয়াম কেউ তোমার যত্ন নেয় না? আসলে বাদ দিন আপু, তুমি না টায়ার্ড, রেস্ট নিলেই তো পারতে। সমস্যা নাই, একজন আসতেছে, আসলেই আমি চলে যাব, সে থাকবে। আয়ন আপু হয়তো খালা আসলে চলে যাবে, তাই আর কথা বাড়ালাম না, চুপচাপ শুয়ে পড়লাম। আয়না আপু দেখি ফোন নিয়ে ফোন টিপছে। আমার একা একা বোরিং লাগছে খুব এইভাবে শুয়ে থাকতে। হঠাৎ অতীতের কথা ভেবে দুই চোখে অশ্রু গড়িয়ে পড়ল। অতীত, আমি সায়রা জাহান, আমি আমার মায়ের একমাত্র মেয়ে। আমার বাবা ছোটবেলায় মারা গেছেন, আমার ততটাও মনে নাই। তখন আমার 5 কি 6 বছর। আমরা খালাদের বাসায় থাকতাম। খালার এক ছেলে সিয়াম মাহমুদ, আর সায়ান হলো আমার মামাতো ভাই। সায়ান ভাই অনেক ছোট, তখন মামা মামি বিদেশে চলে যায় আয়ানা আপু আর সায়ান ভাইকে নিয়ে। যাওয়ার আগে সায়ান ভাই আমাকে বলে গেছে, তোর সব ভালো মন্দ আমার দায়িত্ব দিচ্ছি, অপেক্ষায় থাকিস, আমি ফিরবো। আমি বাচ্চা ছিলাম, শায়ান ভাই বলতে পাগল ছিলাম। আমার খেলাধুলা আবদার সব শায়ান ভাইয়ের কাছেই ছিল। তার জন্যই খালার এত অপমান সহ্য করে পড়ে আছি আমি। তার চেহারাও আমার ঠিক মনে নেই। হঠাৎ একদিন খবর এলো আমার মা আর খালু দুজন নাকি পালিয়ে গেছে। মায়ের আর খালুর কোনো খোঁজ খবর নাই। এরপর সবাই ভাবলো খালুর সাথেই মা পালিয়ে গেছে। কিছুদিন পর খবর পেল তারা বিয়ে করে অনেক দূরে চলে গেছেন। আমি জানি না কেন মা কিভাবে নিজের মেয়ে ও নিজের বড় বোনের জীবনটা এইভাবে নষ্ট করলো। বাবাকে হারানোর পর থেকে সিয়াম ভাই পাল্টে গেল, আমাকে সহ্যই হয় না তার। যেই খালার চোখের মণি ছিলাম, আজ হলাম তার দুই চোখের বিষ। এতে কি আমার দোষ? আমি তো আর মাকে হারিয়েছি, বাবাকে হারিয়েছি। খালা আমাকে প্রচুর মারে, কাজ করায়, তবুও আমি কিছুই বলি না। বললে বলবে মায়ের পাপের শাস্তি আমি পাচ্ছি। আমার তো দাদির বাড়ির কেউ খোঁজ নেয় না, কারণ বাবার সম্পত্তি তার ভাইয়েরা মিলে ভাগ করে নিয়েছে। আমার খোঁজ নিলে যদি আমি সম্পত্তি দাবি করি, আমার সাথে এই সব আজ নতুন হচ্ছে না, বর্তমান। অতীতের কথা ভাবতে ভাবতে কখন আবার ঘুমিয়ে পড়লাম জানা নেই। কেবিনে একজন সুদর্শন লোক প্রবেশ করলো। লোকটির গায়ে অ্যাপ্রন পরা দেখেই বলবে এই হসপিটালেরই কোনো ডক্টর। আয়ানা লোকটিকে দেখে জড়িয়ে ধরে। লোকটিও পরম যত্নে আয়ানার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে ক্ষমা করবা, আমি যে কাজে আসছিলাম তাতে ব্যর্থ হয়েছি। আমি এই বাচ্চা ফুলটাকে রক্ষা করতে পারলাম না। ফুটফুটে মেয়েটার একই অবস্থা হয়েছে। আয়ানা ধীরে ধীরে কথা বলছে আর কান্না করছে। সে কিছুতেই মানতে পারছে না সায়রার প্রতি হওয়া এই অন্যায়। ডোন্ট ক্রাই মাই লিটল প্রিন্সেস, কান্না করো না একদমই। তোর কান্নার কোনো দোষ নাই। স্টপ ব্লেমিং ইউর সেলফ ডিয়ার। আর যারা এর প্রকৃত দোষী, শাস্তি তো তারা পাবেই। ডক্টরের কণ্ঠে অনেক রাগ প্রকাশ পাচ্ছে। রাগে তার শ্যামবর্ণ মুখ শক্ত করে আছে, দেখেই বোঝা যাচ্ছে সে নিজের রাগ সে কন্ট্রোল করার চেষ্টা করছে। কিভাবে বলো সায়ু? কিছুতেই বলছে না ওর এই অবস্থার কথা, হয়তো মুখ ফুটে বলবেও না। আমার না রাগ হয়, এত ভালো কেউ ওকে হইতে কে বলছে? ড্যাড আর মম ফুপিকে কত বলেছে যে সায়ুকে আমাদের কাছে পাঠাই দিতে, কিন্তু ফুপি কিছুতেই রাজি হয় না। সায়ুর খোঁজ নিব দেখে আমাদের সাথে যোগাযোগও বন্ধ করে দিল, নিজেদের ঠিকানা পাল্টে নিল। নিজেরা এই মেয়েটাকে স্বাভাবিক জীবন দিবে না, আর আমাদেরও দিতে দিবে না। চুপ কর এখন, তুই ক্যান্টিনে গিয়ে খেয়ে আয় যা, আর আমি আছি এখানে। আর আমার ব্যাপারে এক্ষুনি কাউকে কিছু বলবি না। আচ্ছা। আয়ানা ছেলেটার কথাই চলে গেল।
ছেলেটা এবার আয়নার বেডের দিকে এগিয়ে গেল, পাশে রাখা টুল পেতে এক দৃষ্টিতে সায়রার দিকে তাকাতে লাগলো। সায়রার হাতের আঙ্গুল থেকে কবজি অবধি ব্যান্ডেজ করা। কতটা কষ্ট মেয়েটা পেয়েছে তা তার মলিন চেহারা দেখেই তাকালে বোঝা যায়। হলুদ ফর্সা মুখশ্রী এখন ব্যথায় শুকিয়ে গেছে। মেয়েটা এত শুষ্ক কেন? ওকে কি কেউ খাবার দেয় না? এবার ছেলেটা তার হাতটা দিয়েতেই সায়রার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। সায়রা নড়ে পাশ ফিরে শুতেই সায়রার পিঠের ওপরে এক অংশে পুড়ে কালচে হয়ে গেছে। ফর্সা দেহে পোড়ার দাগ পুরো স্পষ্ট ফুটে আছে। রাগে চোখ মুখ খিচে বন্ধ করে নিল ছেলেটি। মানুষ এত পাষাণ কিভাবে হয়? এতটুকু মেয়ের গায়ে হাত তুলতে কি তাদের মায়া লাগে না? সাইড থেকে বার্ন ক্রিম নিয়ে ছেলেটি সায়রার পিঠের পোড়া স্থানে লাগিয়ে দিল। এর মধ্যেই স্যালাইন শেষ হওয়ায় তা খুলে নিল। হাত ড্রেসিং করাতে হবে এখন, না হলে ইনফেকশন হয়ে যাবে। কেবিন থেকে বেরিয়ে নার্সকে ডেকে নিয়ে আসলো। নার্স এসে সায়রাকে ডেকে তুলল। আগে যখন ড্রেসিং করানো হয়েছিল তখন সায়রা অজ্ঞান ছিল, এখন তো সে সজ্ঞানে। এখন কি হবে? মেয়েটি যখন সায়রার হাতের ব্যান্ডেজটা খুলে পরিষ্কার করতে নিল, সায়রার ব্যথায় জোরে জোরে চিৎকার দিতে লাগলো। সায়রার চিৎকারে ছেলেটি ও আয়ানা দৌড়ে চলে এলেন। সায়রার চিৎকারের আগন্তুক যুবক ও আয়ানার কেবিনে তারা এসে দেখে নার্স সায়রার হাতটা নিচে নামাতে বলছে, আর সায়রা তার হাত ওপরের দিকে তুলে বাচ্চাদের মতো করে কান্না করতেছে। ম্যাম, আপনি এভাবে হাত সরিয়ে নিলে আমি হাতটা ড্রেসিং কিভাবে করব? আমি খুব ব্যথা পাচ্ছি আপু, ছেড়ে দিন না, লাগবে না। ড্রেসিং না করলে তো আপু হাতে ইনফেকশন হয়ে যাবে। নার্স, আপনি উঠুন, আমি করে দিচ্ছি। জি স্যার। পুরুষালী কণ্ঠস্বর পেয়ে সায়রা মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ওখানে ডাক্তার আর সাথে আয়ানা আপুকে দেখে নার্স ডাক্তারের কথায় উঠে যায় আর সেই ডাক্তার গিয়ে বসে সায়রার সামনে। সায়রা ডাক্তারকে দেখে তাকিয়ে আছে, কেমন যেন চেনা চেনা লাগছে তার কাছে। সায়রা ডাক্তারকে দেখে কী সব ভাবতে ব্যস্ত। তখনই ডাক্তার সায়রার হাতটা ধরে পরিষ্কার করে ফু দিয়ে দিয়ে হাতটা ড্রেসিং করছে। সায়ারা এতটাই মগ্ন ডাক্তারকে দেখতে যে টেরই পেল না কখন ডাক্তার তার হাতের ড্রেসিংটা করে হাত ব্যান্ডেজ করে ফেলেছে। আয়ানা যখন দেখলো সায়ারার খেয়াল সে দিকে নাই, সে ডাক্তারকে দেখতে ব্যস্ত, তখন তার হাসি পেল। ডাক্তার অর্ক, তোমার পেশেন্টের দেখো খেয়াল তোমার দিকে। এতক্ষণ যে মেয়ে হাতে ব্যথা পেয়ে ড্রেসিং করবে না বলে চিল্লাচিল্লি করছিল, আর এখন তার হাতে ড্রেসিং করানো শেষ, সে টেরও পেল না। আমার মতো হ্যান্ডসাম কোনো ছেলে যদি সামনে বসে থাকে তাহলে কি মেয়েদের ধ্যান থাকে অন্যদিকে? আবা- আমি আসলে আমি কেন আপনাকে দেখতে যাব? আজীব, আপনি যে সুন্দর, এই মিথ্যা কথা আপনাকে কে বলেছে? সায়ারা আয়নার দিকে ডাক্তার অর্কের কথায় লজ্জা পেয়ে কি থেকে কি বলল খুঁজে পেল না। আয়নার মুখে ডাক্তারের কথায় তার মন খারাপ হয়ে গেল। সে কিছু সময়ের জন্য অর্কের মধ্যে সায়ানকে খুঁজছিল। আয়ানা, শাক দিয়ে মাছ ঢাকার ট্রাই করতে না কর। আমি দেখতে কেমন সেটা আমি খুব ভালো করেই জানি। সত্যি বলতে, অর্ক যখন সায়ারার হাতটা যত্ন সহকারে পরিষ্কার করছিল তখন আয়ানা সায়ারা একটু হলেও সায়ানের কথাই মনে পড়ে যায়। সায়ান ছাড়া সে তো আর কিছুই ভাবতে পারে না। জানিস সায়ু পিচ্ছি, মম ড্যাড বলেছে তোকে আমার সাথে আমার বাসায় নিয়ে যেতে। তোর খবর শুনে তারা আসতে চেয়েছিল, আমি না করেছি, কারণ বিকালেই তো তোকে ছেড়ে দিবে এখান থেকে। মামা মামি বাংলাদেশে কবে আসবে আপু? আসছে অনেক দিন হয়েছে পিচ্চি, কাউকে জানানো হয় নাই। আমি পড়ার জন্য শুধু অ্যাব্রোডে থাকতাম, আর শেষ হওয়ায় সিয়ামের সাথেই আসলাম। তুমি যেও আপু, আমি যাব না, খালা আমাকে যেতে দিবে না। সায়ারা মন খারাপ করে আয়ানাকে কথাটি বলল। আয়ানা সব জেনেও সায়ারাকে কিছুই বলল না। সময় বলে দেবে সায়ারা, কে কোথায় থাকবে আর কে যাবে। তুই এত ভাবিস না সোনা। আপু, মামারা এতদিন ধরে দেশে, আমার সাথে কোনো যোগাযোগ করলো না। আমি জানো কত মিস করতাম তোমাদের। আচ্ছা, মামা মামি কি এদেশেই এসেছে? আর তুমি কেউ আর কেউ আসে নাই? আমাদের তো ঠিকানা দেওয়া হয় নাই পিচ্চি।
তোরা কোথায় থাকিস তাই পারি নাই, আর আম্মুরা আসছে কয়েক মাস হবে দেশে। আর কেউ বলতে কার কথা জিজ্ঞেস করছিস? আয়ানা ভালো করেই জানে সায়ারা সায়ানের কথাই জিজ্ঞেস করছে, কিন্তু আয়ানা বুঝতে দিল না কিছু তাকে। আসলে আমি সায়ান ভাইয়ের কথা জিজ্ঞেস করছি, উনি কোথায়? সময় হলে সবার সাথে দেখা হবে পিচ্চি, কথা না বলে চুপচাপ থাক এখন। শোন, তোর এই কাজিনকে কিছু খাইয়ে দে। দেখছস চিকন চামেলি একেবারে, না খেয়ে কেমন হয়েছে, জোরে বাতাস বইলেই একে আর খুঁজে পাওয়া যাবে না। এই কি বললেন আপনি? আমি চিকনি চামেলি? আপনার এত সাহস আমাকে চিকনা বললেন? সায়রা অর্কের কথায় রেগে গিয়ে ঝাঁঝালো কণ্ঠে উত্তর দিল। আয়ানা দূরে দাঁড়িয়ে এদের ঝগড়া দেখতে লাগলো। তখনই খালা কেবিনে ঢুকলেন, আমার দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে আয়ানার দিকে তাকিয়ে বলল, আয়ানা মামুনি, তুই বাসায় গিয়ে ফ্রেশ হয়ে নে, রেস্ট নে, আমি থাকি এখন ওর সাথে। না খুকি, আমি ঠিক আছি, বিকালে ওকে নিয়ে ডিসচার্জ দিয়ে দিলেই প্রতিদিন ওকে এখানে এনে হাতটা ড্রেসিং করানো লাগবে। সমস্যা নাই মা, আমি আছি তো এখানে, ওর খেয়াল রাখতে পারবো, তুই চিন্তা করিস না। অর্ক, মিস আয়ানা, আপনি একটু আমার কেবিনে আসুন, কথা আছে। হ্যাঁ আসছি। ফুপি তুমি থাকো একটু এখানে, আমি আসছি। যা, আমি আসি এখানে। আয়না অর্কের সাথে চলে যাওয়ার পরে খালা আমার দিকে এগিয়ে আসলো। আমি খালার দিকে তাকিয়ে আছি চুপচাপ। উনি আমার দিকে এগিয়ে এসে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিল। আমি অবাক হয়ে তাকিয়ে আছি, উনি আমাকে হসপিটালে এসেও মারবে? আমি বুঝতে পারি নাই। আমি ওনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছি। আমাকে কেন মারলো বুঝলাম না আমি। আমার ঝুঁটি করা চুল খালা মুঠ করে ধরলো। আয়ানাকে দেখে বেশি বেড়ে গেছিস তাই না? তাই না? ওনাদের নামে আমাদের নামে যদি বদনাম করবি আর আমি চুপচাপ দেখব? আমি কিছু বলি নাই খালা, আমাকে ছেড়ে দিন, আমি ব্যথা পাচ্ছি। মনে রাখবি আয়ানা এইসব ব্যাপারে যেন না বুঝতে পারে, তাহলে আমার থেকে খারাপ দ্বিতীয় কেউ হবে না। তুমি নিশ্চিন্তে থাকো, আমি নিজের মুখে কখনো কিছু বলবো না। কিন্তু খালা, সত্যি কি কখনো চাপা থাকে বলো? এত বড় বড় কথা শোনাচ্ছিস আমাকে, আর এত বড় বড় কথা আমি শুনতে চাই না। আমি আয়নের সাথে সিয়ামের বিয়েটা দিতে চাই। এর মধ্যে যদি তুই বাধা দিতে আসিস তখন বুঝবি আমি কে। সায়রা কি উত্তর দিবে সিয়ামের মতো এমন মানুষের সাথে? আয়নার বিয়ে হলে যে আয়নার জীবনটাই শেষ হয়ে যাবে। আয়না আপুর মতো ভালো মানুষের সাথে এটা হতে দেওয়া যাবে না। বাহির থেকে এতক্ষণ সব আয়ানা আর অর্ক দেখছিল। আয়ানা হতবাক হয়ে তাকিয়ে আছে, মানুষ কিভাবে এতটা জঘন্য হয়। আয়ানা তার আগেই ফুপির সাথে এই আগের ফুপির কোনো মিল পাচ্ছে না। অর্কের রাগের মাথা ফেটে যাচ্ছে, সে পারছে না, এখন সব তছনছ করে দিবে। রাগ কমাতে পাশের দেওয়ালে দুটো ঘুষি মেরে দিল। কি করছিস ভাইয়া, শান্ত হ, ব্যথা পাবি তো হাতে। আর এইভাবে কেউ করে? আমি কি করব আয়ু? এইভাবে ওই মেয়েটা কে মারবে, মার খেতে দেখবো? আর এই বাচ্চা মেয়েটার সাথে এমন করছে কেন? আর কি দোষ? শান্ত হ, ঠান্ডা মাথায় ভেবে কিছু ডিসিশন নে। ভাই, রাগলে ক্ষতি হবে শুধু। আয়ান কেবিনে গিয়ে বলল, ফুপিকে ডাক্তার নিয়ে তার চেম্বারে ডাকছে। আয়ানার কথা মতো ফুপি অর্কের কেবিনে আসলো। আসুন আসুন, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কি ব্যাপার, ডাকলেন বললেন? তা মিস সারার হাতটা পড়ল কিভাবে? চা ঢালতে গিয়ে ভুলে নিজের হাতেই ঢেলে ফেলেছিল। তা ভুলে ঢালেছিল নাকি কেউ ইচ্ছাকৃতভাবে ঢেলেছে? অর্কের কথাই সায়রার খালা ঘামছে, কিভাবে কি বলবে কিছুই খুঁজে পাচ্ছে না। এই কাজটা যে তার ছেলে করেছে। কি সব আবোল তাবোল বকছেন? কে করবে এই সব কাজ? নিজের থেকেই হয়েছে। শ্যাট আপ মিসেস পারুল। আমরা সায়রার পিঠে হাতে নানান পোড়া মারের ছাপ দেখেছি, যা দেখেই বোঝা যায় আপনারা কিভাবে ওই মেয়েটার উপরে টর্চার করেন। অর্কের কথায় সিয়ামের মায়ের কাঁপাকাঁপি অবস্থা, সে ভয়ে আছে। এবার যদি সবাই সত্যি জানে তাহলে কি হবে? তুমি এসব কি বলছো বাবা? আমরা কেন ওকে মারবো বলো?
আমি যতদূর জানি সায়ারা বিবাহিত নয় যে শ্বশুর বাড়ির লোকজন ওর সাথে এমন বিহেভ করবে, আর ও থাকে আপনার কাছে। তাহলে আপনার বাসায় আপনি আর আপনার ছেলে ব্যতীত কেউ তো থাকে না। বাবা, চুপ করো। তুমি যা চাও আমি সব দেব। আমরা একটা ডিল করি, তুমি চুপ থাকলে যা চাইবা তাই পাবা। আর আর ইউ শিওর ম্যাডাম, আমি যা চাইবো তাই দিতে পারবেন? হ্যাঁ। কত টাকা চাই তোমার? তুমি শুধু অ্যামাউন্টটা আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দিব। আচ্ছা, এখন না, সময় হলে চেয়ে নিব, আপনি অপেক্ষা করুন। মানে বুঝলাম না। আমি আবার বিকালে চলে যাব, এরপর কি হবে? প্রতিদিন আমার কাছেই সায়ারার আশা লাগবে ড্রেসিং করাতে। কিন্তু একটা জিনিস, তোমাকে আমার খুব চেনা চেনা লাগে। এর আগেও কি কোথাও আমাদের দেখা হয়েছিল? হতেও পারে, তার সময় বলবে। আপনি এখন আসতে পারেন, আমার যখন ইচ্ছে হবে আমি যোগাযোগ করব। অর্ক কথা বলে নিজেই বেরিয়ে গেল হাসি দিয়ে কেবিন থেকে। অর্কের রাউন্ডে যাবার সময় হয়েছে। অর্ক বেরিয়ে যাওয়ার পরেও খালা দাঁড়িয়ে ভাবছে ছেলেটা প্রচণ্ড হেয়ালি করে কথা বলে, ওর কথাবার্তায় অনেক রহস্য প্রকাশ পায়। এবার খালাও চলে আসে আমার কাছে। আপনাকে কেন ডেকেছিল পুপি? হুম, তেমন কিছুই তো বললো না, শুধু বলল ওর খেয়াল রাখতে আর ওকে সাবধানে কাজ করতে। এইভাবে হলে সামনে যদি আরো বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। খালার কথা শুনে আয়ানা আপু মনে মনে হাসছে, কারণ সে জানে অর্ক ঠিক কি কি বলতে পারে। অথচ খালা কি সুন্দর বানিয়ে বানিয়ে মিথ্যা বলে দিল। আয়ানা আপু শুধু মুচকি মুচকি হাসছে আর মনে মনে ভাবছে কিছু। ফুপি, তুমি এখন থাকবে নাকি চলে যাবে? কারণ আমি তো আছি, আর বিকালে ডিসচার্জ করিয়ে একেবারে বাড়িতে ফিরবো আমরা। তুই যখন এখানে থাকতে চাইছিস থাক, আমি না করব না। আমি বরং আসি, এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। নিজের খেয়াল রাখিস আর সাবধানে থাকিস। আচ্ছা পুপি, তুমি যাও, এত চিন্তা করো না, আমি বাচ্চা না। খালা কি সত্যি আয়না আপুকে নিয়ে এত চিন্তিত, নাকি পুরাই তার নাটক? কি সুন্দর, উনি আয়না আপুকে স্নেহ করেন। হয়তো সত্যিই খালা আয়না আপুকে ভালোবাসেন, একমাত্র ভাতিজি বলে কথা। মনে মনে এসব ভাবছিল সায়ারা শুয়ে শুয়ে। কিরে সায়ু, পিচ্ছি, তোর মন খারাপ কেন রে? তেমন কিছু না আপু, আসলে ভাবছি কিছু। কি এমন ভাবে যে পিচ্ছি, আমিও একটু শুনি। সায়রার কথা শেষ হতেই পেছন থেকে কেউ একজন বলে উঠল কথাটি। দরজার দিকে না তাকিয়েই সায়রা আর আয়ানা বুঝতে পারলো ডক্টর অর্ক এসেছে। সায়রাকে পিচ্ছি সম্বোধন করায় সায়রা একটু ক্ষিপ্ত হলো, তবে বুঝতে দিল না কাউকেই। সায়রা চোখটা বন্ধ করে শুয়ে আছে চুপচাপ। আসলে সে এখন কি করে না বুঝতে পেরে অমনভাবেই পড়ে আছে। অর্কের তৃষ্ণার্ত আখি যুগল তো কেবলই এত বছরের তৃষ্ণা মেটাচ্ছে তাকে দেখে। এই দেখায় কোনো দিন কোনো ক্লান্তি আসবে না। কথাগুলো দিন শুধু দূরে থেকেছে এই মানুষটাকে পেতে, অথচ ভাগ্যের এমন খেলা, আজ হসপিটালের চার দেওয়ালের মাঝে এসে দেখা হলো তাদের। তবে অর্ক আজ মনে মনে প্রতিজ্ঞা করে কাল থেকে সায়রার জীবনটা সায়ার আর সায়ান ভাই ফেরত দিবে। সায়ান এসে সায়ানের দেওয়া প্রতিটি কথা রাখবে। সায়ান যে তার পিচ্চিকে সবার থেকে আগলে রাখতে চেয়েছিল, কেউ যেন আর কোনো ক্ষতি করতে না পারে এই পিচ্চির, সেই সব ব্যবস্থা সে করবে। আয়ানা ভাইকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়ের দিকে এগিয়ে গেল। ভাইয়ের কাঁধে হাত রেখে তাকে বলল, দেখিস সব ঠিক হয়ে যাবে ব্রো, চিন্তা করিস না তুই। আমি তো চাই ছুটকি সব কিছু ঠিক হয়ে যাক। আর জানিস, ফুপি আমাকে মানি অফার করেছে, যাতে করে সায়ারাকে মারার এই সব আমি ধামাচাপা দিয়ে দেই। আমাকেও চিন্তা না পড়ে, আমাকে তিনি চিনতেও পারেননি। আমি না ছোটবেলায় সেই ফুপির সাথে, আর এই ফুপির সাথে কোনো মিল পাচ্ছি না। ভাই কি করবি, কিভাবে সায়ারাকে আমাদের বাসায় নিবি? ফুপি আর সিয়াম ভাই কি রাজি হবে? ওটা তুই আমার উপরে ছেড়ে দে। শোন, তুই বাসায় গিয়ে সায়ারা আর তোর সব কিছু গুছিয়ে রাখবি, আমি গিয়ে শুধু পিক করব তোদের। আচ্ছা, বাট সিয়াম কিছুতেই রাজি হবে না সায়ারাকে দিতে। একটা কাজ, একটা জিনিস বুঝতে পারলাম, যে সায়ারার হাত সত্যি সত্যি কিভাবে পড়লো।
ফুপি করেছে নাকি সিয়াম করেছে আমরা তো শিওর নই। আর এই বোকা মেয়েও বলবে না, ওর বলার দরকারও নেই ছুটকি। ডোন্ট ওয়ারি, আমি আছি না, দেখিস। এখন থেকে সবই ভালো থাকবে। আমি জানি তো আমার ব্রো সবার থেকে বেস্ট, তাই তো আমি আর আমার ব্রোকে এত বেশি ভালোবাসি। আই লাভ ইউ টু মাই লিটল কিউটি। আয়না আর অর্কের অনেকক্ষণ ধরে ফিস ফিস করে কথা বলতে দেখছে সায়ারা, বেডের থেকে অনেকটা দূরে হওয়ায় ওদের কথা ঠিক বুঝতে পারল না সে। সায়ারার খুব পানি পিপাসা পেয়েছে, তাই সে এবার আয়ানাকে ডাক দিল। আয়ানা আপু, আমাকে একটু পানি এনে দিবে, আমার খুব পানি পিপাসা লেগেছে। আচ্ছা তুই বস, আর ব্রো তুমি একটু ওর পাশে থাকো, আমি আসছি পানি নিয়ে। আয়ানা চলে যেতেই অর্ক এবার এগিয়ে বেডের কাছে রাখা টুল পেতে বসলো। আচ্ছা মিস সায়রা, আপনার পুরো নাম কি? আমার নাম সায়রা জাহান। কোন ক্লাসে পড়েন আপনি? এই তো এবার ইফতারে। হাতের এই অবস্থা কিভাবে হলো? এটা সত্যি আনসার দিল। সায়রা এবার কি আনসার দিবে ভেবে পাচ্ছে না, কারণ সে কিভাবে বলবে যে এটা সিয়াম ভাই করেছে। সিয়াম তার যাওয়ার আগে বারবার করে সাবধান করে গেছে, সাথে খালাও। ভুল করে হাত ফসকে পড়েছে। আমি কি আপনার কাছে কোনো বানানোর গল্প শুনতে এসেছি মিস সায়রা জাহান? আমি আপনাকে কেন কোনো গল্প শোনাবো ডক্টর? আপনি না বললেও অনেক কিছুই জানি আমি। অন্যায় মেনে চুপ থাকা, সহ্য করাটা অন্যায় করার থেকেও বড় অপরাধ, বুঝলেন আপনি? আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না ডক্টর। ছেড়ে দিন, সময় হলেই বুঝবেন। আসি, নিজের খেয়াল রাখবেন। অর্ক চলে গেল। সায়রা অর্কের যাওয়ার পানে তাকিয়ে আছে। অর্কের এমন অদ্ভুত ব্যবহার তাকে ভাবাচ্ছে। আয়ানা পানি নিয়ে এসে সায়রাকে খাওয়ালো। যথাসময়ে আয়ানা সায়রাকে নিয়ে বাড়িতে চলে গেল। সায়রাকে নিজের রুমে রেখে আয়ানা চলে গেল তার রুমে ফ্রেশ হতে, তার গোসল প্রয়োজন। সায়রা পা মেলে খাটের ওপরে আধশোয়া হয়ে বসে বসে ভাবছে, সায়ান ভাই কি তাকে তার কথা মনে রেখেছে নাকি ভুলে গেছে। সায়রার ভাবনার মাঝেই সিয়াম সায়রার খাটে উবু হয়ে সায়রার কোলেই মাথা রাখল। হঠাৎ এইভাবে আসায় সায়রা চমকে তাকিয়ে দেখে সিয়াম। সায়রা প্রচন্ড অবাক হয়ে গেছে সিয়ামের কাজে। এ কি সিয়াম ভাইয়া, আপনি আমার কোলের ওপরে এভাবে শুয়ে আছেন কেন? উঠুন। সিয়ামের এই কাজে হাঁ করে তাকিয়ে আছে সায়রা। আজ সিয়ামের কি হলো? সে সোজা সায়রার কোলেই মাথা রাখলো। সায়রা এক হাত দিয়ে সিয়ামের মাথা ঠেলে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সিয়াম রেগে গেল এমন কাজে সায়রার। সে উঠে দাঁড়িয়ে সায়রাকে বিছানার সাথে আটকে ধরল। সায়রার পুরো মুখ জুড়ে আতঙ্কের ছাপ স্পষ্ট। সায়রা কিছু বলতে পারছে না ভয়ে। তার হাত পা কাজ করা বন্ধ করে দিয়েছে। কাঁপছে সায়রা, সেই সাথে সায়রার ঠোঁটও কেঁপে কেঁপে উঠছে। সিয়ামের যা দেখে নিজেকে সামলানো কষ্টকর হয়ে পড়ছে। সিয়াম আজ ড্রিঙ্ক করে বাসায় ফিরছে মাতাল অবস্থায়। তার সাথে সায়রা পেরে উঠছে না। আমাকে ছেড়ে দিন সিয়াম ভাই, কি করছেন আপনি? তুই বারবার আমাকে ভাই বলে ডাকিস কেন? আমি তোর ভাই, তোর মা। আর আমার বাপ পালিয়ে বিয়ে করেছে, এটা তো আর নিজের চোখে দেখি নাই, তাই আমরা ভাই বোন না সেই হিসাবে পড়ে। সিয়াম ভাই, আপনি আমার খালাতো ভাই লাগেন আগে, এখন সরুন না হয়। আমি খালাকে কিন্তু ডাকতে বাধ্য হব। তুই এত দেমাগ পাস কোথা থেকে, হ্যাঁ সুন্দরী? সুন্দরী দেখে এত দেমাগ আসে তাই না? আজ আমি যদি তোর এই দেমাগ ভাঙতে না পারি, তাহলে আমার নামও সিয়াম না। আপনাকে দেখে আমার সুস্থ মনে হচ্ছে না। আমার ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান আপনি। সায়রার কথা সিয়াম পাত্তা দিচ্ছে না, শুধু সায়রাকে দেখেই যাচ্ছে। ড্রিঙ্ক করার কারণে সিয়াম নিজের মধ্যে নেয়। সায়রার প্রচন্ড ভয় করছে। ভয়ে মানুষের মস্তিষ্ক কাজ করে না, এটাই তার প্রমাণ। সায়রার এক হাতে ব্যান্ডেজ করা, আর সেটা ডান হাতে। মেয়ে মানুষ বাম হাত দিয়ে সিয়ামের মাথায় একজনকে কিভাবে সরাবে?
তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। শেষে না পেরে সে আয়ানাকে ডাক দিল। আয়না আপু, খালাকে কোথায় আছেন? আমাকে বাঁচান। সিয়াম জলদি উঠে দরজার ভেতর থেকে বন্ধ করে দিল। সায়রার থেকে তার ওড়নাটা কেড়ে নিয়ে সায়রার মুখ বেঁধে দিল। সায়রার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আজ সত্যি সায়রার ভয় করছে এই সিয়ামকে। সে মনে মনে আল্লাহকে ডাকছে তাকে বাঁচাতে। আয়ানা আপু আর খালা আমার ডাক শুনে জলদি আমার রুমের দরজার সামনে এসে দরজা নক করতে লাগলো। কিরে সায়ু, এভাবে ডাকলি কেন পিচ্ছি? দরজা খোল। আয়ানা আপুর ডাকে সাড়া দিতে গিয়ে শুধু মুখ থেকে অদ্ভুত আওয়াজ বের হচ্ছে, অস্পষ্ট ভাবে বেঁধে রাখার জন্য। আয়ানা এবার চিন্তিত, মেয়েটা এভাবে ডাকার পরে এখন দরজা খুলছে না কেন? ওর তো দরজা বন্ধ করে ঘুমানোর কথা না? খালা এবার আয়ানাকে বোঝানোর চেষ্টা করলো। আয়ানা, চিন্তা করিস না মা, ও মনে হয় ঘুমের মধ্যেই ডাকছে হাতের ব্যথায়। দেখছিস না এত ডাকাডাকি করছি, ও তো খুলছে না। আমার তো তেমন মনে হচ্ছে না পুপি, মাত্রই তো ওকে আমি এখানে রেখে ফ্রেশ হতে আমার রুমে গেলাম। আমি আবার আসবো এটাও বলে গেলাম, যাতে করে সে দরজাটা বন্ধ না করে। সে এমন কেন করবে? ভুল করে করেছে হয়তো। এই সায়ু, দরজা খোল বোন, কি হয়েছে বল। আয়ানা দরজায় বাড়ি দিচ্ছে, ডাকছে সায়রাকে, কিন্তু সায়রা কিভাবে খুলবে? সিয়াম যে সায়রার হাতটা উল্টো করে পিঠের কাছে ধরে রেখেছে। সায়রার ব্যথায় জায়গায় ব্যথা পাচ্ছে চাপের কারণে। ওই ক্ষত স্থানে রক্ত বের হচ্ছে। সিয়াম সায়রার ঘাড়ে মুখ ডুবিয়ে রেখেছে। সায়রার শরীরের এই আলাদা ঘ্রাণ তার কাছে মাদকতার মতো কাজ করছে। সায়রার ঘৃণা লজ্জায় চোখ দিয়ে পানি পড়ছে। সায়রাকে সিয়াম নিজের দিকে ঘুরিয়ে ধীরে ধীরে সায়রার জামার দিকে হাত বাড়াচ্ছে। কি হতে যাচ্ছে ভেবেই সায়রা চোখ বন্ধ করে খিচে আল্লাহকে ডাকতে লাগলো। সিয়াম সায়রার জামার ফিতা ধরছে, তখনই কেউ দরজায় লাথি দিয়ে ভাঙার চেষ্টা করছে। বাসায় ওর মা আর আয়ানা আছে মনে হতেই তাচ্ছিল্য হাসি দিল। মেয়ে মানুষ আর কত কী বা করতে পারে। সিয়ামের ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে শেষের লাথিতে দরজার ছিটকিনিটা ভেঙে সেখানে প্রবেশ করলো ডক্টর অর্ক, আয়ানা আর সিয়ামের মা। সবাই এমন অবস্থা দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে। বাক শক্তি যেন সবার লোপ পেয়েছে। আয়ানা তাড়াতাড়ি করে সিয়ামের থেকে সায়াকাকে ছাড়িয়ে নিয়ে আয়নার মুখ থেকে ওড়নাটা নিয়ে বলে, ওড়না এবার নিজের সাথে ভালোভাবে পেঁচিয়ে আয়নাকে নিয়ে ধরে কেঁদে দিল সায়ারা। অর্কের রাগের মাথায় খারাপ হয়ে যাচ্ছে। সিয়ামের কলারটা ধরে সামনে এনে সিয়ামের গালে নিজের সর্বশক্তি দিয়ে শক্তি প্রয়োগ করে চড় লাগিয়ে দেয়। অর্কের হাতের মার সামলাতে না পেরে সোজা বিছানায় গিয়ে পড়ে যায় সিয়াম। সিয়ামের মা ছেলেকে মারার রাগে রেগে যায়। কোন সাহসে তুই আমার ছেলের গায়ে হাত দিলে? লজ্জা করে না? এত কিছুর পরেও ছেলের সাইড নিয়ে কথা বলেন। আপনি না একজন মেয়ে, তাও কিভাবে একজন মেয়ের সাথে এত খারাপ কাজ করার চেষ্টা করার পরেও ছেলের হয়ে কথা বলছেন? চেষ্টা করেছে, কিছু তো করে নাই। পুরুষ মানুষ, একটু নেশা টেশা করেছে, ভুল হয়ে গেছে, তা নিয়ে তুমি বাড়াবাড়ি করার কে? আমার বাড়িতে এসে সিন ক্রিয়েট করছো। সিয়ামের মায়ের কথায় উপস্থিত সবাই যেন হতভম্ব হয়ে যায়। একজন মানুষ হিসাবে সে ব্যর্থ। আয়ানার এবার নিজের থেকে নিজেকে কন্ট্রোল করতে না পারলে বলল, সরি টু সে ফুপি, আপনি আপনার ছেলের শিক্ষা দিতে ব্যর্থ, নাকি এমনভাবে শিক্ষা দিয়েছেন? মুখ সামলে কথা বলো আয়ানা, আমি তোমার ফুপি আর তোমার বড়। ও, আমি তো ভালোভাবেই বললাম, আপনি আপনার ছেলেকে সামলান। সিয়াম উঠে এসে অর্কের সামনে দাঁড়িয়ে বলল, আমার গায়ে হাত তুলে কাজটি তুই ভালো করলি না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকেই অপমান। তোর ভাগ্য ভালো আমি এখনো চুপ আছি। একবার আমি কথা বলা শুরু করলে পালানোর পথ পাবি না সিয়াম। আয়ানা, তোর লাগেজ নিয়ে আয়, আর আমরা এক্ষুনি বাড়িতে ফিরবো।
অর্কের কথায় সিয়াম আর ওর মা ভাবে অর্কের সাথে আয়ানা কোথায় যাবে। তোমার সাথে এত রাতে আয়ানা কোথায় যাবে সেটা আপনার না জানলেও চলবে। আমি আয়ানাকে নিয়ে কোথায় যাব? আমার ভাতিজিকে কোথায় নিয়ে যাবে সেটা আমি জানবো না? তুমি কে ওকে নিয়ে যাওয়ার? আমার ছোট বোনকে আমি আমার বাসায় নিয়ে যেতে পারি, তা ও যে কোনো সময়। তার কৈফিয়ত তো আমি আপনাকে দিব না। অর্কের মুখে বোন শুনে সবাই অবাক নয়নে তাকিয়ে আছে। এবার খালা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সায়ান? হ্যাঁ, আমি সায়ান মাহমুদ অর্ক, আয়ানার বড় ভাই। আর বা কি কোনো কথা আপনাকে বলতে বাধ্য নই। সায়ানের পরিচয় শুনে সায়ারা শুধু সায়ানের চেহারার দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। এটা তার সেই সায়ান ভাই যার জন্য সে অপেক্ষা করেছিল। এই কি সেই সায়ান হসপিটালে যাকে দেখে সায়ানের কথা মনে হয়েছিল? কিন্তু তাকে হসপিটালে থাকাকালীন কেন বলল না যে সে তার সায়ান ভাই? থম মেরে বসে আছি আমি মামিদের ড্রয়িং রুমে। আমাকে ঘিরে বসে আছে মামা মামি আর কিছু মানুষ যাদের আমি চিনি না। আমার মধ্যে আতঙ্ক এখনো কাটে নাই। চুপচাপ বসে আছি। সায়ান ভাই আর আয়ানা আপু নিজেদের রুমে চলে গেছে। আয়ানা আপু বিদেশ থেকে আসলেন, ভালোভাবে রেস্ট নেওয়ার আগেই আমাকে নিয়ে ছুটলেন হসপিটালে। আর আজ সেখান থেকে এসে আমার এই অবস্থা। আপু ক্লান্ত হবে, এটা অনেক স্বাভাবিক বিষয়। ক্ষুধা লেগেছে, আমার পেটুর মধ্যে ব্যথা করছে। সেই হসপিটালে থাকাকালীন খেয়েছিলাম। মম, তুমি একটু সায়রাকে খাবার খাইয়ে দাও, পরে আয়না মেডিসিন খাইয়ে দিবে। সায়রার হাতের অবস্থা তো জানোই, এই হাত নিয়ে ও খেতে পারবে না। আমার যে ক্ষুধা লাগছে উনি কিভাবে জানলেন? আমি মুখ ফুটে বলার আগেই উনি উনি ওপর থেকে মামিকে ডেকে কথাগুলো বললেন। আমার ওষ্ঠদয়ে হাসির রেখা ফুটে উঠল। তখন মামির কথায় আমি ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসলাম। কি ব্যাপার, ব্যান্ডেজ এরকম লালা কেন? হাত কি ব্যথা পেয়েছো সায়ু? হ্যাঁ আসলে মামিমা, হাতে একটু ব্যথা পেয়েছিলাম, তখন মেবি এরকম হয়েছে। সায়ান তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এসে মেয়েটার হাতটা আবারও পেল ব্যথা। দেখিস নাই? মামির ডাকে সায়ান ভাই নিজেই তাড়াহুড়ো করে চলে আসলেন সোফায়। আমার পাশে বসে রাগী দৃষ্টি নিক্ষেপ করলেন। আম্মু, তুমি ওর জন্য খাবার আনো, আমি দেখছি কি হয়েছে। সায়ান ভাইয়ের কথা মতো মামি রান্নাঘরের দিকে চলে গেল। আমি এবার মাথা নিচু করে বসে রইলাম। এই ব্যথা কখন পেয়েছি আমাকে আগে কেন দেখাসনি? আর ওড়না দিয়ে এই জন্য হাতটা ঢেকে রেখেছিলি? আসলে সায়ান ভাইয়া, তখন সিয়াম ভাইয়া এই হাতে অনেক জোরে চেপে ধরেছিল, তাই এমন হয়েছে। আর আপনি আর আয়ানা আপু রেগেছিলেন, আমিও ভয়ে ছিলাম, তাই আর বলা হয় নাই। উনি আমার কথা শুনলো কি না জানি না। সে এবার আমার হাত থেকে ব্যান্ডেজটা খোলা আরম্ভ করলো। ব্যান্ডেজ খোলার সময় হাতের চামড়ার সাথে টান খাচ্ছে, আর এতে করে আমি প্রচুর ব্যথা পাচ্ছি। চোখ বন্ধ করে ছোপা খামচে ধরে আছি। নিজের কষ্টের কথা আগে বলতে হয়, পরিস্থিতি পরেও সামলানো যায়। নিজে ঠিক থাকলে আগে নিজের যত্ন নিজে নিতে হয়। নিজের ভালো অন্য কেউ ভাববে না, তা নিজেকেই ভাবতে হবে। নিজে সুস্থ থাকলে খুব ভালোভাবে অন্যের সাথে লড়াই করা যায়। প্রথম, নিজের সমস্যার কথা নিজেকে খুলে বলতে হয়, কারণ সামনের মানুষ কখনোই আমরা না বলা পর্যন্ত আমাদেরকে বুঝবে না। সায়ান ভাইয়ের প্রতিটা কথা সত্যি। উনি কি সুন্দরভাবে আমাকে বোঝালেন, আমি মুগ্ধ হয়ে ওনার প্রতিটি কথা শুনতে ব্যস্ত। যে কখন উনি আমার পুনরায় ব্যান্ডেজ করে দিলেন আমি বুঝতেই পারলাম না। আপনি আমাকে কিভাবে ভুলে গেলেন শায়ান ভাই? আমাকে দেওয়া কথাও কি আপনার মনে নাই? অযথা কথা বলা আমার পছন্দ নয় সায়ারা। আমার কথা না ভেবে নিজের কথা ভাব তুই। আমি কিছু বললে কষ্ট পাবি তুই। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ। প্রতিবাদ করা শিখে নে সবসময়। আমি বা আয়ানা কেউ তোর পাশে থাকবো না, আর না কেউ ছিল। আগে এসবের প্রতিবাদ করলে না খুবই সাহস হতো তোকে অত্যাচার করার, আর না আজ সিয়াম সাহস পেত। শায়ান ভাইয়ের প্রতিটি কথার মধ্যে রাগের আভাস পাওয়া যাচ্ছে। রাগের মাথায় বললেও প্রতিটি কথা সত্যি। আমার অবস্থার জন্য আমি নিজে দায়ী, তা বুঝতে পারছি। উনি নিজের রুমে চলে গেলেন। মামি আমাকে খাইয়ে দিয়ে আয়না আপুর রুমে দিয়ে আসলেন। আপুকে অনেক টায়ার্ড দেখাচ্ছে। উনি আমাকে আমার মেডিসিন খাইয়ে শুতে বলে লাইটটা অফ করে দিলেন।
আপু ক্লান্ত, আপুর ঘুমের প্রয়োজন, তাই আর আমি জ্বালাতে চাচ্ছি না। তখনই ওই বাড়িতে খালার সাথে অনেক যুদ্ধের পরে আমাকে নিয়ে আসতে সফল হয়েছে সায়ান ভাই। সায়ান ভাই সিয়ামকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, কিন্তু খালার অনুরোধে একটা সুযোগ দিতে রাজি হলেন, আর শর্ত দিলেন আজ থেকে আমি আর আমার মামা মামির সাথেই থাকবো। সায়ান ভাই আমাকে এড়িয়ে চলছে, আমি জানি। আচ্ছা, ওনার কি সত্যি আমাকে দেওয়া কোনো কথা মনে নাই? এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ব্যালকনিতে বসে কফি খাচ্ছে আর রাস্তার গাড়ি যাওয়া আসা দেখে যাচ্ছে। আজ সে প্রচুর ক্লান্ত, সারাদিনে অনেক ক্লান্ত থাকা আর না খেয়ে থাকায় খারাপ লেগেছিল। ডিউটি শেষ করে যখন সায়ান আয়ানা আর সায়রাকে তার সাথে নেওয়ার জন্য সিয়ামদের বাসায় গেল, তখন কাজের মেয়েটি দরজা খুললে সে সোজা ওপরে আয়নার কাছে যায়। আয়নার মুখে সব শুনে আর দেরি না করে দরজা ভাঙার চেষ্টা করে সফল হন। সায়ানের বুক তখন কাঁপছিল সায়ারার চিন্তায়। সিয়ামকে যখন দেখলো সায়ারার সাথে বাজে ব্যবহার করছে, তখন তার মাথায় রক্ত উঠে গেল। তবুও সব ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করলো। সায়ারাকে সব কিছু থেকে বাঁচানোর দায়িত্ব সায়ানের। সায়ানের মাকে কথা দিয়েছিল সায়রার সব খেয়াল রাখবে। ছোটবেলার কথা মনে আসলো সায়ানের, অতীত। সায়রা তখন একটু একটু করে হাঁটতে শিখেছে। সায়ানের বয়স তখন 10 বছর। পায়ে নুপুর, হাতে চুড়ি, আর মাথায় চুল ছোট করে ঝুঁটি করা। একটু জীবন্ত পুতুল হেঁটে বেড়াতো সামনে। সায়রা ছিল সায়ানের কাছের পুতুলের মতো। সায়ান শুধু বলতো, এই পুতুল একার আমার, আর আমি একাই খেলবো এই পুতুলের সাথে। ছোটবেলায় সায়ারাকে কারোর সাথে খেলতে দিত না, এই নিয়ে সিয়ামের সাথে সায়ানের প্রচুর ঝামেলা হতো। সিয়াম তখন থেকেই সায়ানকে নিজের শত্রু ভাবতো। বাড়ির সবাই তখন হাসতো বাচ্চাদের এমন কাজে। আয়নায় আয়নার তখন 6 বছর আর সায়ারার 2। সায়ারা অস্পষ্ট কথা বলতো, তখন সব থেকে বেশি বলতো আপাপা, মানে বাবাকে ডাকতো। বর্তমান ফোনটা বেজে ওঠায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে ফোনটা রিসিভ করে সায়ান। অপর পাশের লোকের সাথে কথা বলছে আর হাসছে। 12টা মতো বাজে। এমন সময় এত কথা, তাও আবার সায়ানের মতো গম্ভীর মানুষ বলতে পারে, আচ্ছা দোস্ত, আসবি কবে তুই? আমি তোকে অনেক মিস করতেছি। আসবো আসবো, এসে সবাইকে সারপ্রাইজ দিব। হয়েছে তোমার সারপ্রাইজ, তুমি চুপ থাকো। এটাই একটাই সমস্যা, আমার সাথে আসলে সাথে নিলি না। চাইছি, এখন কি করব? আসতে যেহেতু চাইছে, তুই এক কাজ কর, নিয়ে আয়, ঘুরে যাক এখান থেকে। সময় হলে নিয়ে আসবো। রাখি রে, আমার ঘুম পাচ্ছে। আচ্ছা, গুড নাইট। সায়ানেরও ঘুমের প্রয়োজন আছে, কাল সকাল থেকে আবারও ডিউটি আছে তার। অনেক কাজ বাকি সায়ানের, সব কাজ শেষ করতে হবে, যার জন্য এখন থেকে সব কাজের খবর রাখতে হবে। এই সায়ান যখন বলেছে তখন সব কিছু খুঁজে বের করবেই। সায়রা এপিট ওপিট করছে। ঘুমরা কি তার চোখে হানা দিবে না আর? সায়রাকে শুধু সায়ানের করা কাজ কষ্ট দিচ্ছে, শুধু নিজেকে শক্ত রাখার চেষ্টায়। মন খুলে হাসতেও পারে না সে। নিজের সুখ এখন থেকে সায়রা নিজেই খুঁজে নেবে। কি করলে সে খুশি থেকে এইসব ভাবতে ঘুমিয়ে গেল। কাল নতুন ভোরের সূচনা। কার জীবন কি থেকে কি হয়ে যায় তা আল্লাহই জানেন। সায়ারা গভীর ঘুমে আচ্ছন্ন। আশেপাশে কি ঘটে যাচ্ছে তার খবর নেই। সায়ারার ঘুম অনেক গভীর। সে একবার ঘুমালে আর দিন দুনিয়ার খবর থাকে না। সায়ান আয়ানাকে মেসেজ করে, জিজ্ঞেস করে সায়ারা ঘুমাচ্ছে কিনা। আয়ানা রিপ্লাইতে বলে দেয় সায়ারা অনেক আগেই ঘুমিয়েছে। তখন সায়ান আয়ানাকে বলে তাদের রুমে চলে যেতে। সায়ান এখানে এসে থাকবে। ভাই, এটা ঠিক হবে না, এত রাতে তুমি আসলে মেয়েটা যদি খারাপ কিছু ভাবে। সেটা পরে ভাবা যাবে। তুই আমার রুমে আইসা ঘুমিয়ে পড়, আমি পরে তোকে ডেকে দেব। আয়ানা ভাইয়ের কথা শুনে আর দেরি করলো না, খাট থেকে নেমে সোজা বেরিয়ে গেল। সায়ান সায়ারার রুমে চলে আসে। সায়ারার ঘুমন্ত চেহারা দেখে সে সব সময় এভাবে কাটাতে পারবে। সায়ারা চুল উস্কো খুস্কো দেখেই বোঝা যায় মেয়েটা তেল লাগায় না।
সায়ান ড্রেসিং টেবিল থেকে তেল চিরুনি নিয়ে আসলো, খাটে গিয়ে সাইডে বসলো। একজন ঘুমন্ত মানুষের মাথায় তেল দেওয়া অনেক কঠিন। সায়ান অনেক চেষ্টার পরে সায়ারার মাথায় তেল লাগিয়ে বেনি করে দিতে সফল হলো। সায়ারা এক হাত ধরে বসে আছে। সায়ান, জানো পিচ্ছি, আমি তোমাকে কতটা মিস করেছি। আমি জানতাম ফুপি তোমাকে খুব ভালোবাসে, ফুপি তোমাকে খুব আদরে লালন পালন করবে। আমি আর আম্মু আব্বু এটাই ভেবেছিলাম। যখন তোমাকে আমাদের কাছে নিয়ে আসতে চেয়েছি, তখন ফুপি অনেক রিকোয়েস্ট করে সে তোমাকে রেখে দিবে। এরপর ফোন নাম্বার পাল্টায়, পুরানো বাড়ি থেকে চলে যায়। আমি অনেক খোঁজ করি কিন্তু বারবার ব্যর্থ হই। আমার ধারণা এর বাহিরেও ছিল যে আমার পিচ্চি পরি এতটা কষ্টে ছিল। কথার মাঝখানে দেখে 3টা বেজে গেছে। সায়ান আর কিছু না বলে সায়ারার কপালে একটা চুমু দিয়ে দ্রুত উঠে যায়। সকালে মামিরা রান্নাঘরে নাস্তা বানাচ্ছিল আর আমি ডাইনিং চেয়ারে বসেছিলাম। তখন কলিং বেল বাজলো। কলিং বেল গিয়ে দরজা খুলতে একজন মেয়ে ঘরে ঢুকে আসলো। আমাকে ওপর থেকে নিচে অবধি একবার দেখে সোজা রান্নাঘরে চলে গেল। আমি তো মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। কি সুন্দর দেখতে উনি, মাশাআল্লাহ। যেমন সুন্দর দেখতে তেমনই গায়ের রং। জিন্স আর টপস পরে আসছে দেখে তাকে আমার দিক দিয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে হচ্ছে। কি সুন্দর! রান্নাঘরে তার আর মামিরা কথা শোনা যাচ্ছে। কেমন আছো খালামণি? তোমরা বাংলাদেশে এসে আমাকে ভুলেই গেছো। আই মিসড ইউ সো মাচ। আরে না রে সোনা, এখানে আসার পরে কাজের চাপ, সব গোছানো, এইসব ঝামেলাই না আমার কিছুই মনে হয় না। সরি ডিয়ার। ইটস ওকে। খালামণি কি করছো? নাস্তা বানাচ্ছি। সায়রার সাথে গিয়ে বস। আয়ানা আর সায়ান আসলে একসাথে নাস্তা করবি। ওই মেয়েটা কে খালামণি? ও হলো আমার ননদের মেয়ে, বুঝলি? ও। আপুটা এসে আমার ওপর সাইডের চেয়ারে বসলো আর অমন মুড নিয়ে কথা কথা তাকানো। তার আশেপাশে যে আমি আছি তা তিনি বুঝতেই পারছেন না। আয়ানা আপু এসবের এক সাইডে বসলো। মামা এসে বসলো ওই আপুটার পাশে। ওনার নাম আমি এখনো জানি না কি, তাই এইভাবে বলছি। হঠাৎ সায়ান ভাইয়ের ওপর চোখ পড়লো। হাই, আজকে সায়ান ভাইকে মারাত্মক সুন্দর লাগতেছে। কালো গেঞ্জি, কালো ট্রাউজার পরা। সায়ান ভাইকে দেখে আপুটা মুচকি হেসে বলল, সায়ান কাম সিট হিয়ার। ওনার পাশের সিটটা দেখিয়ে সায়ান ভাইকে বসতে বললেন। সায়ান ভাই করলো বসলো তার উল্টো পাশে। আর পাশে বসে পড়লেন আপুটা। এটা দেখে মুখ কালো করে ফেললো। হয়তো উনি অপমানিত বোধ করেছে। নো থ্যাঙ্কস লামিশা, আমি আমার চেয়ারটাতে বসতে স্বাচ্ছন্দ্য বোধ করি বেশি। ইটস ওকে। তা আমার কল না ধরা দেখে আজকাল সময়ও পাচ্ছ না। আমাকে প্রয়োজন ব্যতীত কল করলে আমি কেন ধরবো? আমি আজাইরা বসে থাকি না। আমার প্রফেশনে এত সময় নাই আজাইরা পেঁচাল পাড়া। আমার অনেক পেশেন্ট আছে, তাদের চিকিৎসা করা দরকার। নেক্সট টাইম উইদাউট এনি ইমার্জেন্সি কল করে আমাকে ডিস্টার্ব করবে না। তুমি আমার সাথে এতটাও রুডলি কেন কথা বলছো সায়ান? তুমি কি কিছু বুঝতে পারো না? এখানে এসেছো তোমার খালার বাড়ি, চুপচাপ নাস্তা করো। সামনে আমার আব্বু বসে আছে। বড়দের সামনে কি বলা উচিত আর কি বলা উচিত নয়, এইসব জিনিস খেয়াল রেখে কথা বলবা তুমি। খালামণি, তোমার বাড়িতে আসার পর থেকে তোমার ছেলে আমাকে এভাবে ইনসাল্ট করছে, তুমি কিছুই বলবা না? আমি কি বলবো? তোদের ব্যাপার। তোরা দেখ, বাচ্চাদের মধ্যে বড়দের হস্তক্ষেপ করা উচিত না। আমি এতক্ষণ এইসব দেখে যাচ্ছি। একবার সায়ন ভাইয়ের দিকে তাকিয়ে ওনার কথা শুনি তো, আরেকবার লামিশ আপুর দিকে তাকিয়ে ওনার কথা শুনি। আসলে জিনিসটা আমার অনেক ভালো লাগছে, আমি উপভোগ করছি। বলে না বাঙালিরা ফ্রিতে বিনোদন আর ঝগড়া দেখতে ভালোবাসে। আপুটা রাগ নিয়ে ব্যস্ত, নাস্তা খাচ্ছে। এইসব দেখার চক্করে খাবারের কথা ভুলে গেছি। আমি রুটি ছিঁড়ে কিভাবে খাবো এটাই বুঝতে পারছি না। আমাকে এভাবে বসে থাকতে দেখে মামা বলল, সায়ু আম্মু, তুমি খাচ্ছ না কেন? চুপচাপ বসে আছো যে? আসলে মামু, আমার হাত। কি হয়েছে তোমার হাত আম্মু? মামাকে এখনো এইসব ব্যাপারে কেউ কিছু বলে নাই, তাই মামা কিছুই জানে না। আমার হাত তো পুড়ে গেছে, ব্যান্ডেজ করা। আমি কিভাবে খাবো? কিভাবে পড়লো আম্মু? আমাকে জানাও নাই কেন?
কি করলা, চুপচাপ খাও, পরে সব শুইনো। আর সায়ান, তোমার কাণ্ড জ্ঞান নাই, পাশে বসে আছোস, মেয়েটার রুটিগুলো ছিঁড়ে খাওয়াই দিতে পারোস না, নিজে একা একা গিলছিস। মামির কথা শুনে আহাম্মকের মতো তাকিয়ে আছে সায়ান ভাইয়া। সবার সামনে যে মামি এভাবে তাকে বলবে বেচারা ভাবতেও পারে নাই। আমার হাসি পাচ্ছে। সাইডে দেখি আয়না আপু মিটিমিটি করে হাসছে, লামিসা আপু রেগে যাচ্ছে। আজব, খালামণি এত বড় মেয়েকে সায়ান কেন খাইয়ে দিবে? তোমারও কি বুদ্ধি লোপ পেয়েছে? লামিসা আপুর কথায় আয়না আপু এবার তাকে বলে, তোমার কি বুদ্ধি আছে লামিসা আপু? বড়দের সাথে কিভাবে কথা বলে এটা জানো না? আর তোমার সমস্যা কই? আমার পিচ্চু সায়ুর যে হাতে ব্যথা, তা ভাইয়া খাইয়ে দিবে? ওনাদের কথার মাঝে সায়ান ভাইয়া আমাকে খাইয়ে দিতে লাগলো। আমি চুপচাপ খাচ্ছি। আজ শুক্রবার হওয়ায় ভাইয়ার ছুটির দিন, তাই ভাইয়া আজ বাসায় থাকবে। লামিসা আপুর আর আয়না আপুর কথা কাটাকাটির মাঝে আমার খাওয়ানো শেষ। ভাইয়া উঠে রুমে চলে গেলেন আর ফিরে আসলেন আমার মেডিসিন নিয়ে। আমাকে মেডিসিন খাওয়ানো হলে মামিকে বলে, আম্মু গরম পানি করে, একটা বলে গরম পানি আর একটাই ঠান্ডা পানি, দুইটা নিয়ে তুমি আর আয়ানা আমার রুমে আসো। তুমি আর আয়ানা বাদে যেন অন্য কেউ ভুলেও আমার রুমে না যায়। আর তুই টেলি আমার সাথে আয়। ভাইয়া কাকে টেলি বলে ডাকলো বুঝতে পারলাম না, তাই হাঁ করে তাকিয়ে আছি ওনার যাওয়ার দিকে। আয়না আপু এবার উচ্চস্বরে হেসে বলে ওঠে, ভাইয়া তোকে টেলি বলেছে রে সায়ু, আর তুই হাঁ করে ওইভাবে তাকিয়ে আছিস? আমাকে বলেছে? আমাকে কোন দিক দিয়ে টেলি লাগে হ্যাঁ? তোমার ভাই যে দিন দিন বুড়া হয়ে যাচ্ছে আর বুদ্ধি কমে যাচ্ছে, বোঝো না? এই মেয়ে সায়ানকে বুড়ো কেন বলছে? হ্যাঁ, কি সুন্দর হ্যান্ডসাম দেখো, এই স্টুপিড গার্ল। লামিসা ওর নাম আছে। সায়ারা হয়, সায়ারা হয় নামে ডাকবি আর না হয় ডাকবি না। তুই সায়ারাকে অনেক বড় বয়সে ওকে স্নেহ করার আর ভালোবাসা দিলে, ও তোকে রিটার্ন সম্মান আর শ্রদ্ধা দিবে। সায়ান ভাইয়া দরজা থেকে চেঁচিয়ে কথাগুলো বলল। আমার কি তাতে? আমি উঠে ভাইয়ার রুমে চলে গেলাম। ভাইয়া আমার হাতটা ড্রেসিং করবে, আমি তা বুঝতে পেরেছি। আমি চুপচাপ দু পা ভাঁজ করে সুন্দর মতো বিছানায় বসে আছি। সায়ান ভাইয়া নিজে সব দরকারি মেডিসিনগুলো বের করছে। গরম পানি যে আনতে বললো, পোড়া হাতে গরম পানি লাগলে কি বেশি জ্বালা করবে? দূর, আমি ডাক্তার নাকি? ভাইয়া ডাক্তার যে আমি এত বেশি বেশি ভাবি? নিজেই নিজের ভাবনা চিন্তা নিয়ে একা একা হেসেই যাচ্ছি। তখন ভাইয়ার কথা কানে আসলো, একা একা শুধু পাগলেরাই হাসে উইদাউট এনি রিজন। কি, আপনি আমাকে ইনডিরেক্টলি পাগল বললেন? আমার কি আর বলা লাগলো? তুই তো নিজে নিজেই স্বীকার করলি। আমি ভাবতেছি, আমি স্বীকার করলাম কখন? আমি তো প্রশ্ন করেছি, আর তাকে ভাইয়া ঘুরিয়ে আবারও আমাকে বোকা বানিয়ে দিল। আল্লাহ! হয়েছে, তোদের আর ঝগড়া না করে এবার মেয়েটার হাত তো ড্রেসিং করিয়ে দিবে। মামির কথায় হাতের দিকে নজর গেল। উনি হাতটা ধরে রেখেছেন। মামি বিছানার উপরে পানি রাখতেই উনি গরম আর ঠান্ডা পানি মিক্সড করলেন। এবার বলে, আঙ্গুলগুলো লাগিয়ে চেক দিলেন তাপমাত্রা। তারপর আমার হাতটা ওই বোলের মধ্যে ভেজালো হালকা কুসুম গরম পানির মধ্যে হাতটা ভিজিয়ে রেখে উনি যত্ন সহকারে আমার হাতের ব্যান্ডেজ খুলতে লাগলেন। ব্যান্ডেজ খোলার পরে আমার হাতের দিকে তাকালেন। আমার হাত এত সুন্দর, আর আমার হাত ছিল আজ তার এই কি অবস্থা! কতটা খারাপ লাগছে দেখতে! যা দেখে সায়ারা নিজেকে আর কন্ট্রোল করতে পারলো না, ফুপিয়ে কেঁদে ওঠে। সায়ারার কান্না দেখে সায়ান ব্যস্ত হয়ে যায়। কি হয়েছে পিচ্ছি, ব্যথা পেয়েছিস? কোথায় পেয়েছিস ব্যথা? আমি সরি, আমি দেখি নাই। আমি ব্যথা পাই নাই তো সায়ান ভাইয়া। সায়ান ভাইয়ার অস্থিরতা দেখে আমি কান্নারত অবস্থায় ওনাকে বললাম, আমি ব্যথা পাই নাই। এটা শোনার পরে মামিমা এগিয়ে এসে বলেন, তাহলে কান্না করছিলি কেন? আমার কত সুন্দর হাত ছিল মামিমা। আমার এখন হাত দেখে ভয় লাগছে, কতটা পচা দেখা যাচ্ছে আমার হাত। এত বিশ্রী হাত নিয়ে আমি কিভাবে থাকবো? আরে বোকা, হাতের ক্ষতটা শুকিয়ে গেলে আর এমন মনে হবে না তো। মামিমা আমাকে সান্ত্বনা দিয়ে আমার কান্না দেখে আমি বুঝতে পারছি
ওনার সান্ত্বনায় আর কি হবে? আমি তো জানি আমার হাতটা শুকালে এই দাগ যাবে না। সায়ান ভাইয়া, আমার এই হাতের দাগগুলো এইভাবেই থাকবে। আমি সায়ান ভাইয়ের দিকে তাকিয়ে প্রশ্ন করলাম। উনি আমার দিকে অসহায় দিকে চাহনি দিলে, যার অর্থ বুঝতে আমি ব্যর্থ। শোনো পিচ্চি, যদি তোমার হাতের এই দাগ এভাবে না যায় তাহলে আমি সার্জারি করব, ঠিক আছে? তাহলে এই দাগ আর থাকবে না। সত্যি? তাহলে ঠিক আছে, তুমি এখন তাড়াতাড়ি আমার হাত ড্রেসিং করিয়ে দাও দেখি। আমি আজকে জানো তোমাদের পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখব। আমাকে আবার খুশি দেখে মামিমা স্বস্তির নিঃশ্বাস ফেলে রুম ত্যাগ করলেন। সায়ান ভাই এবার নিজের কাজে মনোযোগ হলেন। আমি শুধু সায়ান ভাইয়ের দিকে তাকিয়ে আছি, উনি কি কি করে তা দেখে যাচ্ছি। একটা মানুষকে এতটা ভালো কেন লাগবে? প্রথম হসপিটালে দেখেই এক পলকের জন্য সে ভেবেছিল তার সায়ান ভাইও কি এমন হয়েছে দেখতে। আবার পরে ভাবলো, যা, এটা সায়ান ভাই না। আচ্ছা, সায়ান ভাই পরিচয় না দিলে সে কিভাবে চিনতো যে এটা সায়ান কিনা? কিভাবে চিনবে? সেই কোনো ছেলের বেলায় দেখেছে, আর এখন তো স্পষ্ট চেহারাটাও মনে নাই। আমাকে এইভাবে চোখ দিয়ে গিলে খাচ্ছিস কেন? কি দেখছিলি এইভাবে? আপনি এত সুন্দর কেন সায়ান ভাই? কি কিছু বললি? আমি কখন আবার? আমার দিকে তাকিয়েছিলাম, বিড়বিড় করে এটুকু বলেই পরে বললাম, আচ্ছা মানলাম তাকাস নাই। এতক্ষণ মনোযোগ দিয়ে সেই তো আমার কথাই ভাবলি তুই। মোটেও না, আমি আপনার কথা একদম ভাবি নাই, বুঝলেন? আচ্ছা, আমাকে যে নিয়ে আসলেন, খালা আসতে দিল কিভাবে? উনি কোনো ঝামেলা করেন না? কিভাবে নিয়ে এসেছি তা তোর মতো পিচ্চুকে শুনতে হবে না। তবে ঝামেলা করার চেষ্টা করেছিল, আমার জন্য পারে নাই। আসার সময় আমি আমাদের বাড়ির অ্যাড্রেস দিয়ে আসি নাই, ফুপি যাতে আমাদের বাড়ির খোঁজ না পায়। তুই কিন্তু সাবধানে থাকবি। আর শোন, ড্রয়িং রুমে সায়ান ভাই আগে আগে যাচ্ছে, আমি ওনার পিছে পিছে যাচ্ছি। লামিশা আপু এখনো ড্রয়িং রুমে বসে আছে দেখলাম। আয়ানা আয়ানা নিয়ে রেডি হ তাড়াতাড়ি। আর সাথে সায়ুরীকেও রেডি কর তাড়াতাড়ি। আমরা আজ বের হব, ঘুরবো, আর সাথে সায়ুর কিছু জিনিসও কেনাকাটা করব। সত্যি ভাইয়া? ঘুরতে নিয়ে যাবে আমাদের? ইয়ে, অনেক মজা হবে। আমিও তোমাদের সাথে যাব। সায়ান আমাকে নিবে? সায়ান ভাইয়ার কথায় আয়না আপু অনেক খুশি হয়েছিল যে আমায় ঘুরতে নিবে। তখন আমার লামিসা আপু নিজে থেকেই যাইতে চাইছে। একটা মানুষকে আর কত বলবে, তাই কেউ কিছু না বলে নাই। আমাদের সাথে আয়না আপু আর আমি আপুর রুমে চলে গেলাম। আয়না আপু ওনার ওয়ার্ড্রপ থেকে একটা লেগিংস, একটা ক্রপ টপ আর হেজা বের করলেন। সেম কালারের আরো একটা সেট বের করে নিয়ে আসলো। এরপর আমাকে চেঞ্জ করতে সাহায্য করলো। আমার প্রচুর লজ্জা লাগছিল, বাট হাতের জন্য আর কিছুই করার ছিল না। আমার চুল খোপা করে দিল, গালে ক্রিম লাগিয়ে ঠোঁটে লিপ বাম লাগিয়ে দিয়ে হিজাবটা বেঁধে দিল আমার। এভাবে বলদের মতো হা করে না তাকিয়ে থেকে উঠে পড়, তা না হলে তোকে এখানে ফেলেই আমি চলে যাব। এভাবে বলদের মতো হা করে না তাকিয়ে থেকে উঠে পড়, তা না হলে তোকে এখানে ফেলেই আমি চলে যাব। জি ব্যাপার সায়ান, ওদের মধ্যে বসলা কেন? আজ কি তুমি ড্রাইভ করবা না? আজ আমার ভালো লাগছে না, যেহেতু রেস্টে আছি। আজ ড্রাইভার আঙ্কেল করবেন। সায়ান ভাইয়ের কথায় লামিসা আপুর চেহারা একদম চুপসে গেছে, মুখ কালো করে বসে রইল। আমি গাড়িতে ওঠার পরে দেখি এই বিষয়ে দুই ভাই বোন মুচকি মুচকি হাসছে। কি যে একটা মজা পাইছে তারা, তাদের দেখে বোঝা যাচ্ছে। এদের দেখে এবার আমিও একটু হাসলাম। কতদিন পরে নিজের কাছে শান্তি লাগছে তিন বলতে পারবো না। ড্রাইভার আঙ্কেল এসে গাড়ি চালানো শুরু করল। গাড়ি নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। আহালে বেচারি লামিসা আপু ড্রাইভারের পাশে বসে ক্যাম্প করছে। অনুভূতির মায়ার খেলা নয়, সারা জাহান লেখায়। সুখের দিন বেশি দিন টিকে না, এটা বারবার প্রমাণিত হয়ে যায়।
সেদিন শপিং মল থেকে সারা গায়েব হয়ে যায়। সায়ান সারাটা সময় সারাকে খুঁজে কাটিয়ে দেয় কিন্তু কোনো খোঁজ পায় না। আজ চতুর্থ দিনে পা দিল, সায়ারার কোনো খবর নাই। সায়ানের বাবা মা সায়ান আয়ানা একদম চুপচাপ হয়ে গেছে। সায়ান তো এতটাই চুপচাপ হয়ে গেছে যে বুঝাই যায় না এটা সায়ান। থানায় জিডি করা হয়েছে, পুলিশরা অনেক চেষ্টা করে যাচ্ছে, সায়ারার খোঁজ পাচ্ছে না। সায়ান সিয়াম আর ওর মায়ের কাছেও গিয়েছে কিন্তু কোনো খোঁজ জানে না, উল্টো সায়ানকে ব্লেম করছে সায়ারার গায়েব হয়ে যাওয়ার পিছে। সায়ান ঠিক করল আজ আবারও যাবে সিয়ামদের বাসায়, তবে চুপি চুপি। যেই ভাবা সেই কাজ, সায়ান সিয়ামদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেল। সিয়াম, সারা কোথায় আছে আমি জানি, এটা তোর কাজ। আম্মু কি সব বলছো তুমি? আজব, আমার কাছে কিভাবে আসবে সারা? আমি তোকে জন্ম দিয়েছি সিয়াম, আমার সাথে চালাকি করিস না। তুই তো চাস সারাকে বিয়ে করতে, তাই না? আমি নিজে দিব তোর সাথে ওর বিয়ে। কিন্তু আম্মু ওরে বিয়ে করলে, এ খবর জানলে মামা মামি আমার সাথে আয়ানার বিয়ে দিবে না। আর আমি আয়ানা কেউ ছাড়তে পারবো না। কিসব আবল তাবল বকছিস তুই বাবা, এগুলা কোন ধরনের কথা? সারাকে ভালোবাসলে তুই আয়ানাকে ছাড়তে পারবি না কেন? কারণ সারা আমার ছোটবেলার জিদ ভালোবাসা, তাই ওকে আমার চাই অল্প দিনের জন্য হলেও। আয়ানা আমার আবেগ, মা ওর প্রতি আমি দুর্বল, ওকে ছাড়াও আমার পক্ষে সম্ভব না। তাহলে সারাকে যেখানে রেখেছিস ওখানেই ও থাকুক, তুই আর আমি গিয়ে তোদের বিয়ে দিয়ে দিব। আয়ানা বা ভাইয়ের ফ্যামিলি যেন না জানে, আমি তাদের বুঝিয়ে মাফ চেয়ে আবার আয়ানার সাথে তোর বিয়ের কথা তুলব। উফ অফ মাই, ইউ আর গ্রেট, আই লাভ ইউ সো মাচ। সিয়াম ওর মায়ের বুদ্ধিতে ইমপ্রেস হয়ে গেছে, সে ভাবতেও পারে নাই তার মা এত সহজে রাজি হয়ে যাবে। আর যাই হোক, সে সারাকে ছাড়তে পারবে না। ছোটবেলা থেকে সায়ারার উপর করা অত্যাচার তারা চিহ্নর তার অভ্যাসের পরিণত হয়েছে। সারা তার রাতারা চিহ্ন গজি তারা চিহ্ন দোয়ার, সারাকে তার চাই একবারের জন্য হলেও। সারা পাখি অনেক উড়েছিলে না তুমি? সায়ানকে দেখে কি ভেবেছিলে সায়ান ফিরে এসেছে, এখন তোমাকে বাঁচাবে? আমি সিয়াম বেঁচে থাকতে এসব কখনোই হবে না। সায়ান তোকে কখনোই পাবে না, আর না খোঁজ পাবে। তুই কোথায় আছিস? সিয়াম এতক্ষণ মনে মনে দাঁড়িয়ে এসব কথা ভাবছিল। সে জানে তার কি করতে হবে, সে তার মাকে পুরোপুরি বিশ্বাস করে। সিয়ামের মা যখন সিয়ামকে একবার বলেছে, তখন সে সারা আর আয়ানা দুইজনকেই এনে দিবে তাকে। কি হয়েছে এভাবে দাঁড়িয়ে কি ভাবিস তুই সিয়াম? কিছু না আম্মু, আমার ক্ষুধা লাগছে, খাবারের ব্যবস্থা করো। আমি রুম থেকে ফ্রেশ হয়ে আসি। সিয়াম চলে যাওয়ার পরে সিয়ামের মায়ের হাসি খুশি মুখ এবার গম্ভীর হয়ে গেল। ছেলের সামনে যতই নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করুক না কেন, সে তো সত্যি আশ্চর্য হয়ে গেছে ছেলের কাজে। কিন্তু একবার যখন সে ছেলেকে কথা দিয়েছে, তার তো সে কথা রাখতেই হবে। আর এমনি সায়ারাকে তার প্রয়োজন আছে, তা তো এতগুলা বছর সায়ারাকে নিজের কাছে আটকে রেখেছে। সায়ারার জ্ঞান ফিরতেই নিজেকে এক রুমে আবিষ্কার করল। মাথা দু হাত দিয়ে চেপে রেখে উঠে বসল। সায়ারাকে দেখে মনে হচ্ছে সে নেতারা চিহ্ন সা করেছে। কেমন লাল হয়ে আছে তার আখি যুগল। মেয়েটার মুখ শুকিয়ে আছে। সায়ারাকে দেখে মনে হচ্ছে সে নিজের মধ্যেই নাই। সামনে তাকিয়ে দেখে টেবিলের উপর পানির জগ আর গ্লাস রাখে। সে কোনোমতে উঠে টলতে টলতে সেখানে গিয়ে বাম হাত দিয়ে পানি ঢেলে খেয়ে নিল। আয়ানা আপু, মামিমা, সায়ান ভাইয়া, তোমরা কোথায়? আমাকে এখানে আটকে রেখেছ কেন? সায়ারার কথাগুলো কেমন অস্পষ্ট হয়ে ভেসে আসছে, গলার স্বর কেমন অদ্ভুত শোনা যাচ্ছে। নিজেই নিজের উপর বিরক্ত হচ্ছে, সারা এমন কেন লাগছে তার। ঘুমে চোখে ভে অঙ্গে আসছে, সে আবার ধ্রুতারা চিহ্ন পকড়ে ফ্লোরে বসে পড়ল। দাঁড়িয়ে থাকা পসিবল হচ্ছে না তার। সে ধীরে ধীরে বেডের মধ্যে গিয়ে আবারও শুয়ে পড়ল। সায়ান সিয়ামদের বাড়ি থেকে কিছুটা দূরে বসে রইল। যখন সিয়াম বা ওর মা কোথাও যাওয়ার জন্য বের হবে, সে তাদের ফলো করবে।
সায়ানের পুরা বিশ্বাস সে যদি ওদের ফলো করে তাহলে সে সায়ারার কোনো না কোনো খবর পাবে। সায়ারা কেমন আছে কি করছে এসব ভেবেই সায়ানের চোখ থেকে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। এতগুলো দিনের পর সে সায়ারাকে পেয়েছিল, কত বছরের অপেক্ষা খোঁজ আজ আবার পেয়েও সে তার পিচ্চি সায়ুকে হারালো, এ কষ্ট সে কিভাবে সইবে। তার পিচ্চির যদি কোনো খতারা চিহ্নতি করে দেয় সিয়াম বা ফুপি তাহলে সায়ান সে কি নিয়ে বাঁচবে। সায়ান যে তার ছোট্ট পিচ্চি সাউকে ভালোবাসে, সে তো তার সায়ুকে জানাতেও পারল না কতটা ভালোবাসে সাউকে। এসবের মধ্যে সায়ানের ফোন বাজতে শুরু করল। সায়ান ফোন রিসিভ করে কানে তুলল। ভাইয়া তুমি কোথায় আছো, সায়ুর কোনো খোঁজ পেয়েছ? না রে আয়ু, আমি সায়ুর কোনো খোঁজ পাচ্ছি না। আমার পিচ্চিটা কোথায় হারিয়ে গেল রে বোন, আমার তো এসব আর ভাল লাগছে না। ভাইয়া সন্ধ্যা হয়ে গেছে, বাসায় আসো, আবার কাল খুঁজতে বের হইও। না রে আয়ু, আমি আজ আসবো না, আমার জন্য চিন্তা করিস না, আমি সায়ুকে খোঁজে এরপর ফিরব। সায়ান ওখানে বসেই অপেক্ষা করতে লাগলো যে কখন তারা বের হবে আর সে তার সায়ুর খোঁজ পাবে। সায়ানের পূর্ণ বিশ্বাস সায়ুর খোঁজ সিয়াম আর ফুপি জানে। ওইদিকে সিয়াম ওর মাকে বকে পিছের গেট দিয়ে বের হয়ে গেছে সারা কাছে যাবে। ওখানে গিয়ে সারাকে যদি রাজি না করাতে পারে তাহলে সে তার মাকে কল দিলে তার মা তখন যেন চলে যায়। সিয়াম সারাকে যেখানে আটকে রেখেছে ওই বদ্ধ রুমে প্রবেশ করে। নিষ্পাপ ঘুমন্ত সায়ারার মুখের দিকে নিষ্পলক তাকিয়ে আছে সিয়াম। কি সুন্দর মায়াবী দেখতে সারা। সায়ারার এই শান্ত স্বভাবের কারণেই তার প্রতি অনুভূতি তৈরি হয়েছে সিয়ামের। সিয়ামের হাজারো মা তারা চিহ্ন ই তারা চিহ্ন র অতত্যাচা তারা চিহ্ন র যখন চুপচাপ সহ্য করেও কোনো কথা বি তারা চিহ্ন চা তারা চিহ্ন র দিত না তখন থেকেই সিয়ামের এসব অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, তাই ওর মা ওকে সায়ারা থেকে দূরে রাখতে বিদেশে পাঠিয়ে দেন পড়া লেখার জন্য। তারপরও সিয়াম ঠিক করে রেখেছে যে সে সায়ারাকেই বিয়ে করবে আর যেভাবেই হোক সিয়ামের সাথেই তার বাকি জীবন কাটাতে হবে। ছোটবেলায় সায়ারা সারাদিন সায়ান ভাই করত সব আবদার, খাওয়া দাওয়া সবকিছুতেই সায়ারার কাছে সায়ান ভাই আগে। এসব সিয়ামের সহ্য হতো না। সিয়াম আর সায়ান সমবয়সী, তবুও সায়ান বেশি ভালোবাসা পেত। সায়ারাকে পানি মেরব ঘুম থেকে টেনে তুলল সিয়াম। অনেকটা সময় যাওয়ার পরে সিয়ারা স্বাভাবিক হলো, তার ধীরে ধীরে সব কথা মনে পড়তে লাগলো। এখানে আনার পরে সিয়াম সায়ারাকে ড্রাগে তারা চিহ্ন র উপর রেখেছে যাতে সায়ারা কিছু করতে না পারে। আমাকে কেন এভাবে তু তারা চিহ্ন নিয়ে আনলেন সিয়াম ভাই, আমি আপনার কি ক্ষতি করেছি? তুই তো আমার সবথেকে বড় ক্ষতিটাই করেছিস। যাই হোক, এত কথার সময় নাই, আজ আমাদের বিয়ে হবে এটা জানাতে এসেছি। সারা পায়ের নিচের মাটি সরে গেল। সিয়াম এসব কি বলছে, বিয়ে নিশ্চিত, তার মাথা খারাপ হয়ে গেছে। আমার সাথে মজাক করা ছাড়ুন আর আমাকে যেতে দিন, সায়ান ভাই হয়তো আমাকে খুঁজছে। অনুভূতির মায়ার খেলা 10 সারা জাহান লেখায়। আপনার মাথা ঠিক, আমাকে এভাবে তু তারা চিহ্ন লেনিয়ে আসার পরে বিয়ের কথা কিভাবে বলছেন? আমি সম্পূর্ণ ঠিক আছি, আমি তোকে বিয়ে করতে চাই, আমি ভালোবাসি তোকে। আপনি আপনার মজা আপনি অবধি সীমাবদ্ধ রাখুন, আর আপনি ভালোবাসেন হাসালেন। তোর দেখি অনেক সাহস বেড়ে গেছে সারা সায়ান আসার পরে। সাহস দেখানোর মতো আমি তো কিছু করি নাই, আর এসব মজা বাদ দিন, আমাকে যেতে দিন। যেতে দেওয়ার জন্য তো আমি আনি নাই তোকে। আজ একটু পরে তোর আর আমার বিয়ে। আমি তোকে ভালোবাসি, এটাই সত্য। ভালোবাসার অর্থ না জেনেও মানুষ নিজেদের চাহিদার জন্য ভালোবাসি শব্দটা কি সুন্দর ব্যবহার করে, তাই না সিয়াম ভাই? তুই ভুল বুঝছিস আমাকে সারা, আমি তোকে সত্যি ভালোবাসি, অনেক বেশি। আচ্ছা, ভালোবাসা মানেই কি আমার সাথে রাত কাটানো? ভুল বুঝিস না আমাকে সাইয়ু।
সিয়াম ভাই, তুমি না আয়ানা আপুকে ভালোবাসো? না রে, আমি শুধু তোকে ভালোবাসি। আয়ানা শুধু আমার প্রয়োজন। একজন ভালোবাসা তো অন্যজন প্রয়োজন। এ কেমন ভালোবাসা সিয়াম ভাই? সাইউ প্লিজ, তোকে আমি বুঝাতে পারবো না, তবে আমার দুইজনকেই চাই। যেমন তোর জন্য আয়ানাকে ছাড়বো না, আর না আয়ানার জন্য তোকে। প্লিজ এভাবে আর কত নিচে নামবেন? আপনার ওই মুখে আমার নাম নিবেন না। আমার সারা সাইউ না। আর আপনি না আমার যজ্ঞ, আর না আয়ানা আপুর। আমি দোয়া করি আপনার মতো মানুষ যেন আয়ানা আপুর আশেপাশেও না ঘেঁষতে পারে। এতক্ষণ ধরে আমি খুব ভালোভাবে তোকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ভুল। তুই ভালোভাবে কথা বলার যোগ্য না। বেরিয়ে আসলেন না নিজের আসল মুখোশে। সিয়াম আর কোনো কথা না বলে চুপচাপ সারাকে বাঁধতে লাগল। সারা কোনো কথা সে কানে নিচ্ছে না। আজ যেভাবেই হোক তাকে সায়ারাকে বিয়ে করতেই হবে। হাই, বেরিয়ে আসলেন না নিজের আসল মুখোশে। সিয়াম আর কোনো কথা না বলে চুপচাপ সায়ারাকে বাঁধতে লাগলো। সায়ারা কোনো কথা না, সে কানে নিচ্ছে না। আর যেভাবেই হোক তাকে সায়ারাকে বিয়ে করতেই হবে। ফোনটা বের করে তার মাকে বলল কাজে নিয়ে তাদের পুরানো বাড়িতে চলে আসতে। সিয়ামের মা আলমারি থেকে প্রয়োজনীয় সব কাগজপত্র বের করে বাড়ি তালা দিয়ে বের হয়ে গেল। সিয়াম গাড়ি নিয়ে যাওয়ার সাথে তাকে সিএনজি করে যেতে হবে। আর ফুপিকে এভাবে তাড়াহুড়ো করে বের হতে দেখে সায়ান ও নিজের গাড়িতে উঠে ফলো করতে লাগলো। সায়ান ফোনটা বের করে পুলিশকে কল দিল। হ্যালো স্যার, আমি সায়ান মাহমুদ বলছি। আমি আমার লোকেশন আপনাদেরকে সেন্ড করছি, আপনারা আমাকে ফলো করে আমার সাথে আসুন। আমি সায়ারার কাছে যাচ্ছি, ওর খোঁজ পেয়েছি আমি। কি বলছেন ডক্টর মাহমুদ? আপনি জলদি লোকেশনটা সেন্ড করুন, আমরা আসছি। সায়ান ফোনটা কেটে দিয়ে আবারও ফলো করতে লাগলো। ফুপি কাজী অফিসের সামনে নেমে ভেতরে গিয়ে কাকে নিয়ে আবারও রওনা দিল। ব্যাপারগুলো সায়ানের খুব সন্দেহ লাগছে। ফুপি তাদের পুরানো বাড়িতে গিয়ে থামলো। সায়ান ওখান থেকে অনেকটা দূরেই তার গাড়ি থামিয়ে চুপি চুপি গেল। সিয়াম বাড়ি থেকে বেরিয়ে ওর মাকে জড়িয়ে ধরলো। আম্মু, তুমি গিয়ে সায়রার পাশে বসো, আর বোঝাও, না বুঝলেও সমস্যা নাই, আমাকেই ওর আজকে বিয়ে করতেই হবে। আচ্ছা শোনো, আমি একটু আসছি, বুঝলা? তুমি যাও। কই যাস তুই? তাড়াতাড়ি আসিস, ফিরে সাথে দুজন লোক নিয়ে আসিস, সাক্ষী লাগবে তো আবার। আচ্ছা যাও। সিয়াম যাওয়ার পরে ওর মা আর কাজী সাহেব বাড়িতে ঢুকলেন। সায়ান আবারও তাদের পিছে গিয়ে দরজার আড়ালে দাঁড়ালো। সায়ারাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ফুপিকে দেখে তার চোখ দুটো জলজল করে উঠল। সিয়ামের মা সায়ারার মুখের বাঁধনটা খুলে দিল। খালা, আমাকে বাঁচান, সিয়াম ভাইয়ের মাথা খারাপ হয়ে গেছে, উনি আমাকে বিয়ে করতে চাইছেন। এত ঢং করার কি আছে? তোর ভাগ্য ভালো আমার ছেলে তোকে বিয়ে করতে চায়। বিয়ে তো তোর সিয়ামের সাথেই হবে, আর যাই হোক না কেন। এনে পেপারটায় সাইন করে দে। এটা কিসের কাগজ খালা? এত প্রশ্ন করস কেন? সাইন করে দিতে বলছি, তুই দিবি। আমাকে যদি এটা কিসের কাগজপত্র নাই বলেন, তাহলে আমি কেন এখানে সাইন করব? বাহ, বাজ দেখি। আজ তুই দেখি 2 দিনে এতটা সাহস কিভাবে এলো তোর? সিয়াম তো ঠিকই বলেছে তাহলে। শোন, এটা সম্পত্তির কাগজ। তোর মা তোর নামে আমার বাবার সমস্ত সম্পদ লিখে দিয়েছে, তা এখন তুই নিজের ইচ্ছায় আমার নামে লিখে দিচ্ছিস। খালার কথায় আমিও অবাক হয়ে যাই। প্রচুর সম্পদ, তাও নানা ভাইয়ের, সব আমার নামে আম্মু লিখে দিয়েছে। দরজার আড়ালে থাকা সায়ানও এই সব কথা প্রচণ্ড অবাক হয়ে যায়। সায়ান দেরি না করে পকেট থেকে মোবাইল ফোনটা বের করে রেকর্ডারটা অন শুরু করে। সায়ারা আশ্চর্য হয়ে তার খালার দিকে তাকিয়ে আছে। কি থেকে কি হচ্ছে সব তার ভাবনার বাহিরে যাচ্ছে। ছেলে এতক্ষণ বিয়ে বিয়ে করে মাথা খাচ্ছিল, আর এখন মা আসছে সম্পত্তির দলিলে সাইন করাতে। এদের মা ছেলের মাথায় কি গন্ডগোল দেখা দিচ্ছে? ওই দিন হাসপাতালে বলল আয়নার সাথে সিয়ামের বিয়েতে কোনো বাধা না দিতে, আর আজ সিয়াম সায়ারাকে বিয়ে করবে। এটা নাকি ওর ভাগ্য। খালা, আমার মনে হচ্ছে আপনারা ডাক্তার দেখানো উচিত। মা ছেলে আমাকে তুলে এনে কি মজা নিচ্ছেন? নানা ভাইয়ের সম্পত্তি কিভাবে আমার মা আমাকে লিখে দিবে? তোর কি
তোর কি মনে হয় সায়রা, আমি তোকে এভাবে এভাবে রেখেছি? কিছু চিন্তা ভাবনা ছাড়াই এত বছর পেলে তোকে বড় করেছি? আরে বলদ, আমার বাবার বড় মেয়ে ছিলাম আমি। আমি অনেক আদরের ছিলাম। বাবার পছন্দের ছেলের সাথে বিয়ে ঠিক হয় আমার, কিন্তু আমি ভালোবাসতাম সিয়ামের আব্বুকে। বিয়ের আগে আমি পালিয়ে যাওয়ায় বিয়েটা তোর মায়ের সাথে হয়। তখন থেকে আমার বাবা মা আমাকে আর ভালোবাসে না। পালিয়ে আসার পরে আমি আরো অবাক হই, যাকে আমি ভালোবাসতাম, যা জেনে তার প্রেমে পড়েছিলাম, আসলে তার তেমন কিছুই নাই। উচ্চবিত্ত পরিবারের মানুষ হওয়া আমি যখন জানতে পারলাম আমার স্বামী বেকার অনাথ, তখন আমার মাথায় কিছুই আসছিল না। ফিরে যাওয়ারও কোনো পথ ছিল না আমার। এরপর অনেক কষ্টে আমি দিন কাটাতাম সিয়ামের আব্বুর সাথে। সিয়াম যখন হয় তখন তার মায়ের সাথে আমার, তোর মায়ের সাথে আমার দেখা হয়। আমাদের বড় ভাই সায়ানের আব্বু তখনও বিদেশে সেটেলড, ওখানে বিয়ে করে থাকছে। এর মানে বাবার সব সম্পত্তি একা তোর মা গ্রাস করছে। এইসব ভাবনা আর আমাকে ঠিক থাকতে দিল না। আমি তোর বাবা মায়ের পায়ে ধরে ক্ষমা চেয়ে কান্নাকাটি করলাম, আমার অবস্থা সব বললাম। এতে করে তারা গলে গেল। আমাকে সিয়ামের বাবাকে আবারও ফেরত নিল। সিয়ামের বাবার কিছু না থাকলেও তার আত্মসম্মান ছিল তুখর। তাই বলেছে ওখানে থাকলেও সে আয় করে তা দিয়ে আমাদেরকে চলতে হবে। বাবা আমাকে ক্ষমা না করলেও সিয়ামের বাবার ওপর খুব খুশি ছিলেন। আর এভাবে চলতে লাগলো। দিন গেল, মাস গেল, বছর। সিয়ামের তখন 10 বছর ছিল, আর সায়ানের 11 বছর, আয়ানার 7 বছর। তখন ভাইয়া ভাবি দেশে ফিরে আসছে, আর সব সুন্দর মতো চলছিল আমাদের মাঝে, কিন্তু আমার মধ্যে চলছিল অন্য কিছু। বিয়ের এতগুলো বছরেও তোর মা কোনো সন্তান জন্ম দিতে পারে না। এতে করে তোর বাবার কোনো সমস্যা ছিল না, সে তোর মাকে সাপোর্ট করতো সব সময়। একদিন জানতে পারে তোর মা প্রেগনেন্ট, সবাই অনেক খুশি হলো। সায়ান ছিল একদম শান্ত চুপচাপ ধরনের, তাই সবার আদরের হয়ে উঠলো। সিয়াম সায়ানের পুরো উল্টো ছিল, একটু বয়স থেকেই বদমেজাজি, আর বাচ্চাদের সাথে চলা মারামারি এইসব। তোর মায়ের অনেক প্রিয় ছিল সায়ান, খুব আদর করত। আমার যে আদরের ছিল না তা না, একমাত্র ভাইয়ের ছেলে আদর না করে আর কই যাব। দিন যায়, তোর জন্ম হয়, তুই বড় হতে থাকিস, আর সায়ান তুই বলতে পাগল। তোকে কোলে নিয়ে বসে থাকা, খাওয়ানো এইসব করতো। তুই সায়ান ভাই করে করে সারা দিন বাড়ি মাথায় তুলতি। এইসবের মধ্যে আমার আসল কাজ হচ্ছিল না, তাই ভাইয়া ভাবিকে ভুল বুঝালাম। তোর কারণে সায়ানের পড়ালেখায় ক্ষতি হচ্ছে, সে পড়ালেখায় অমনোযোগী। আমার কথায় ভাইয়া ভাবি একমত হয়, আর তারা আবারও রিটার্ন গেল অ্যাব্রোডে। এরপর আমি আমার কাজ শুরু করলাম, ঘুরতে যাওয়ার প্ল্যান করে তোর মাকে নিয়ে বড় ব্রিজের ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিলাম। তোর খালু এইসব দেখে ফেলায় তাকে সরাতে হলো। সব এত সহজ ছিল, অনেক টাকা খরচ করে আমার এই সব কাজ করানো লেগেছিল। তারপর আমি তোর মায়ের হাতের লেখা নকল করে চিঠি লিখলাম, তোর মা শ্যামের বাবার হাত ধরে পালিয়েছেন। সবাই এই সব শুনলো। বাবা তো সব সময় তোর মায়ের নামে আগেই লিখে দিয়েছিল সব সম্পত্তি, তোর মা তোর নামে দিয়েছিল। তোর বাপ তোর মায়ের শোকে পাগল, এখন কই আছে জানি না। তোকে আমার কাছে আমি আজকের দিনের জন্য রেখেছি। খালার মুখে এত কথা শুনে স্তব্ধ হয়ে গেছে সায়রা। সায়রার আর দিন দুনিয়ার হুঁশ নাই, চোখের পলক ফেলতেও যেন সে ভুলে গেছে যা শুনছে। এরপর এটা তার খালা টাকা পয়সার জন্য এত হাসি খুশি পরিবার নিজের হাতে ধ্বংস করে দিল। মানুষ এত নিকৃষ্ট কিভাবে হতে পারে? সায়রার চোখ দিয়ে পানি পড়ছে না, সে হয়তো তার বিস্ময় কাটিয়ে উঠতে পারে নাই। দূর থেকে সায়ানও পুরো স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে আছে। এই মানুষটা দুইজন মানুষের খুনি, আরেকজনকে পাগল বানিয়ে ছেড়ে রেখেছে। সে এত ভালো কিভাবে আছে? তার মধ্যে অনুশোচনার বিন্দু মাত্র চিহ্ন নাই। সায়ান পকেটে মোবাইলটা রেখে দাঁড়ালো, তখন সায়ানের পেছন থেকে সায়ানকে কেউ লাথি মেরে পেছন থেকে ফেলে দিল। সায়ান গিয়ে পড়লো সায়রার কাছে, আর
খালার দিকে। সায়ান নিজেকে সামলে পিছে তাকিয়ে দেখে তার পিছে সিয়াম দাঁড়ানো। সিয়ামের মা অবাক হয়ে তাকিয়ে আছে সায়ানের দিকে। সে ভাবছে সায়ান এখানে কিভাবে, সায়ান তুমি এখানে কিভাবে, আর আসলেই বা কখন? কেন পুপি, এখানে এসে কি আমি কোনো ভুল করলাম বলো? না আসলে তোমাদের এরকম জঘন্যতম চেহারা আমি কিভাবে দেখতাম? দেখো সায়ান, সিয়াম সায়ারাকে ভালোবাসে, আর আমি চাই এখন ওদের বিয়ে হোক। তুমি এইসব থেকে দূরে থাকো বাবা। সিয়াম তোমার ফুফাতো ভাই, তোমার উচিত ওকে সাপোর্ট করা। সিয়াম সায়ারাকে ভালোবাসে, সায়ারা কি তাকে ভালোবাসে? সায়ারা কি নিজের মুখে এসব বলেছে আপনাদের? আর আপনাদের মতো ক্রিমিনালদের মাঝখানে আমি সায়ারাকে দেব? আপনাদের ভুল ধারণা পুপি। মা, তুমি ওকে এত বোঝাচ্ছ বা কেন? হ্যাঁ, ওকে যে ওর থেকে পারমিশন নিতে হবে। সিয়ামের কথা শেষ হওয়ার আগেই সিয়ামের পেটে সায়ান নিজের শরীরের সব শক্তি খাটিয়ে একটা ঘুষি দেয়। সিয়াম পেট ধরে নিচে ফ্লোরে বসে পড়ে। সায়ান ক্ষান্ত হয় না এতে, সে উঠে আবারও মারতে যাবে। এমন সময় সায়ানের পেছন থেকে সায়ানের মাথায় বালতি দিয়ে আঘাত করে সিয়ামের মা। সায়ান ভাই। সায়ারা নিজেকে সামলাচ্ছিল, তখন কিছু বুঝে ওঠার আগেই সায়ানকে দেখে আর এখন ফুপি এইভাবে মারাই চিল্লিয়ে ওঠে। সিয়ামের ইশারায় সিয়ামের সাথে আসা লোকগুলো মারতে লাগলো সায়ানকে। সিয়াম ভাই থামেন, আর মাইরেন না সায়ানকে। খালা ওদের থামতে বলুন, সায়ান ভাই ব্যথা পাচ্ছে। আচ্ছা ছাড়তে বলো, নে আগে তুই আমার এই কাগজে সাইন করে দে। আমি সাইন করে দেব, তুমি আগে ওদেরকে থামতে বলো। সায়ান উঠে ওদের সাথে মারামারি করতে লাগলো, আর খালা তাড়াতাড়ি করে সাইন করতে বলে এর মাঝে পুলিশরাও চলে আসে। তারা চলে আসায় সিয়াম আরও ওর মা অবাক হয়ে যায়। সায়ান গিয়ে সায়রাকে ধরে। সায়রা সায়ানকে চাপটে ধরে কান্না শুরু করে দেয়। থ্যাংক ইউ মিস্টার সায়ান, আজ আপনি টাইমলি আমাদেরকে ইনফর্ম না করলে হয়তো আমরা এখানে আসতে পারতাম না। ইটস ওকে স্যার। সায়ান তোর মোবাইলটা বের করে কিছুক্ষণ আগের করা ভিডিওটা প্লে করে। আর ভিডিওটা চলছে, আর সিয়ামের বা মা আশ্চর্য হয়ে নিচের দিকে তাকিয়ে ভাবছে যে তিনি এভাবে ফেঁসে যাবেন কল্পনাও করেননি। আজ ছেলের সামনে যেইটুকু সম্মান ছিল সব যাবে। যেই সম্পত্তির জন্য বোন, বাবা, মা, স্বামী কারোর কথা ভাবে নাই, আজ সেই সম্পত্তি হারালো। শেষে ছিল তার ছেলে, আর আজ তার চোখে সে ছোট হয়ে গেল। সিয়াম ভিডিওটা দেখছে আর তার মায়ের দিকে তাকাচ্ছে। সে কিছু বিশ্বাস করতে পারছে না। সিয়ামের চোখ দিয়ে পানি পড়ছে। যে বাবাকে খারাপ ভেবে ঘৃণা করেছে, যে খালা তার বাবাকে কেড়ে নিয়েছে বলে তার মেয়েকে এত অত্যাচার করেছে, আজ জানতে পারলো এই সব কিছুই ঘটেনি। এত কিছু তার মা নিজের হাতে খুন করেছে। আম্মু, তুমি এতটা জঘন্য কিভাবে হলে? আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়ে। আই হেট ইউ আম্মু, আই হেট ইউ। খালা, আপনি সামান্য সম্পত্তির জন্য আমাদের সারাটা জীবনটাকে শেষ করে দিলেন। আমার কথা আর আমি কি বলবো? খালুকে তো আপনি ভালোবাসেন, তাকে নিজের হাতে কিভাবে মারলেন? এটা কেমন ভালোবাসা? আমাকে ক্ষমা করে দে সায়রা, আমি কিভাবে ক্ষমা চাচ্ছি তোর কাছে? আমি এসবের যোগ্য না, আমাকে নিয়ে চলুন এখান থেকে। খালা নিচের দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু আজ সায়রা তার খালার জন্য কোনো মায়া লাগছে না, বরঞ্চ তার ঘৃণা পাচ্ছে। পুলিশ সিয়াম আর ওর মাকে নিয়ে চলে গেল, আর ওখান থেকে সায়ান সায়ারাকে নিয়ে নিজেও বাড়িতে ফিরল। বাড়িতে যাওয়ার পরে সায়ারাকে দেখে তার মামা মামি যেন প্রাণ ফিরে পেল। সায়ারা গিয়ে তার মামা মামিকে জড়িয়ে ধরে কেঁদে দিল। সায়রাকে কাঁদতে দেখে সায়রার মামি তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল। সবাই জিজ্ঞেস করতেই সায়ান আবারও সবাইকে ভিডিওটা দেখালো। সায়রার মামা মামি সবাই চুপচাপ বসে আছে। তার বোন এত খারাপ কাজ করলো আর তারা সে জানতেও পারলো না। তাদের দোষ আছে, আর যদি তারা নিজেদের কথা না ভেবে দেশের সবার সাথে থাকতো তাহলে এত কিছু হয়তো হতো না। সায়রাকে থামিয়ে আয়নার সাথে রুমে পাঠিয়ে দিল মামি। সায়ানকেও ফ্রেশ হতে পাঠালো, নিজে গেল খাবার গরম করতে। রাতে সবাই একসাথে বসে খাবার খেলো। রাত 12টা বাজে। এখন সবাই ঘুমোতে ব্যস্ত, শুধু ঘুম নেয় সায়ারার চোখে। সে উঠে বের হলো পানি খেয়ে। পানি খেয়ে ফেরার সময় সায়ান সায়ারার হাতটা ধরে টেনে নিয়ে ছাদে গেল।
কি ব্যাপার শায়ান ভাই, এত রাতে আমাকে ছাদে কেন নিয়ে যাচ্ছেন? আবার গাধি, চুপ থাক। এভাবে কথা বললে সবাই উঠে যাবে, এত কথা না বলে চুপচাপ আমার সাথে আয়। আরে এত রাতে ছাদে যাওয়া ঠিক না ভাইয়া, সকালে আসেন এখানে। তুই চুপচাপ আমার সাথে আস, কথা বলবি না, না হলে খবর আছে। সায়রা সায়ানের কথায় চুপচাপ এবার সায়ানের পিছু পিছু যেতে লাগলো। ছাদে উঠে এবার সায়রার সামনে হাঁটুতে ভর দিয়ে বসেছে সায়ান। সায়রা অবাক হয়ে তাকিয়ে আছে। কিভাবে কি বলবো সায়রা, আমি জানি না। সবার মতো এত করে নিজের ফিলিংস ঢাকঢোল পিটিয়ে বলতে পারবো না। ছোট থেকে আমি আমার সাথে সাথে তোকে রাখতাম, কারণ পুপি একটা কিউট পুতুল আমাকে এনে দিয়েছিল। আমাকে আমার খেলনার সাথে এ, সাথী এনে দিয়েছিল। আমার পুরোটা সময় তোকে দেখভাল করতেই কেটে যেত। একদিন ফুপি আমাকে বলে তোর সব দায়িত্ব আমাকে নিতে, তোর খেয়াল রাখতে। তখন আমি অষ্টম শ্রেণীতে পড়ি। একজন মানুষের অতটাও ছোট ছিলাম না। তখন থেকে ঠিক করেছি আমার জীবনের একমাত্র মেয়ে কেবল তুই হবি, আমার স্ত্রী হবি। এরপর মায়ের কি হলো, নানান অজুহাত কসম দিয়ে আমাকে তোর থেকে দূরে করে দিল পিচ্ছি। আমার অনেক কষ্ট হতো তোকে ছাড়া থাকতে, তবু আমি নিজের পায়ে দাঁড়ানোর জন্য চুপ থাকি। বিশ্বাস কর, আমি যদি জানতাম তুই ভালো নাই, আরো আগেই চলে আসতাম। তোর খোঁজার জন্য কত চেষ্টা আমি করেছি তুই জানিস না। এরপর তোর কলেজের পাশের হসপিটালেই জয়েন করি আমি। দূর থেকে তোর খোঁজ নেই, অপেক্ষা করি সঠিক সময় আসার। আজ আমি আমার পিচ্চির কাছে জানতে চাই, আমাকে বিয়ে করবি পিচ্ছি? এই মানুষটার পাগলামি সহ্য করবি? সায়ানের এত কথা শুনে মনে মনে অনেক খুশি হয়ে যায় সায়ারা। সেও তো সায়ানকে খুব ভালোবাসে। আমার হাঁটুতে ব্যথা করতেছে, জলদি বল, এভাবে আর কতক্ষণ বসে থাকবো? সায়ারা সায়ানের কাঁধে হাত ধরে উঠে দাঁড়ালো। সায়ানের বুকে নিজের মাথা রেখে বলল, আমিও আপনাকে খুব ভালোবাসি সায়ান ভাই। সারাটা তারা নিজেদের মতো করে কাটাক বাকিটা জীবন ভালোবাসাময়, পূর্ণতা পাক সবার ভালোবাসা। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। গল্পটির ভিতরে একটু বানান ভুলের কারণে সমস্যা হয়েছে পড়তে, প্লিজ মানিয়ে নেবেন। গল্পটির নাম হচ্ছে অনুভূতির মায়ার খেলা, লিখেছে সায়রা জাহান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।